আসসালামু আলাইকুম, আমার নাম নূর আলম। নূর আলম, কিন্তু নূর আলম নামটা আপনার পিতৃপ্রদত্ত নাম না। না, আপনার প্রথম নাম ছিল শুভ্রা। শুভ্রা। শুভ্রা থেকে আপনি হচ্ছে নূর আলম। এই যে কথাগুলো আমরা বলছি প্রিয় শ্রোতা, শুভ্রা এবং নূর আলম, এটা শুনে আপনারা মনে করতে পারেন যে ওনার জেন্ডার চেঞ্জ হয়ে গেছে বা এরকম কিছু। এরকম অনেক কিছু আমরা মাঝে মাঝে দেখি, শুনি, ছোটবেলা থেকে শুনছি। ঘটনা কিন্তু সেখানে না, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে আজকের গল্পটা যেটা ইউনিক, ডেফিনেটলি ইউনিক। উনি না আসলে নূর আলম, উনি না আসলে শুভ্রা, তাহলে উনি কি? আমি গল্পটা আজকে একটু ভূমিকা করেই নিচ্ছি, কিন্তু এটা জানার প্রয়োজন বলেই ভূমিকাটা করে নেয়া। কিন্তু পুরো গল্পটা জানলে আপনারা বিষয়টা আজকে ক্লিয়ার হবেন। আমরা সাধারণত 3টা জেন্ডার জানি, একটা হচ্ছে মেল, ফিমেল, আর তারপরে হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা বলি। অনেক সময় আমাদের এই আঞ্চলিক টার্মে হিজড়া বলা হয়, যদিও আমি শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, বৃহন্নলাও বলা হয়। কিন্তু আমাদের যিনি আজকে গেস্ট, অ্যাকর্ডিং টু হার অথবা হিজ, যাই বলি না কেন, ভার্স অনুযায়ী, সেটা হলো যে উনি আসলে এই 3টা জেন্ডারের একটা জেন্ডারেও পড়েন না। আমি কি ভুল বলেছি? জি, আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি? না, ঠিক বলেছি। ওকে, তো তার মানে আমরা আপনাকে মেলও বলছি না, ফিমেলও বলছি না, এবং যদি বলি যে থার্ড জেন্ডার যেটাকে বলে সেটাও বলছি না। এটা তাহলে আপনি যে অবস্থানে বর্তমানে আছেন এটাকে কি বলে? মানে কোনো টার্ম কি আছে ডাক্তারি ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষাতে? কোনো টার্ম কি আছে? জি, আমি আগেও জানতাম না, এখন জানি। এটাকে ইন্টারসেক্স বলে। শুধু ইন্টারসেক্স? জি, ইন্টারসেক্স এটা হচ্ছে আপনাদের এই লিঙ্গ জাতীয় যে ব্যাপারগুলো সেটা বোঝানোর জন্য। এটা কি আলটিমেটলি মেডিকেল টার্মই ইন্টারসেক্স? হ্যাঁ। ওকে, আমার জানা নেই, আমি এটা নিয়ে পড়াশোনা করবো ডেফিনেটলি, উনি যেটা বলছেন সেটার উপরে। ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে ডিটেল শুনবো। প্রিয় শ্রোতা, আমি প্রথমে কিছুটা অবাক হয়েছি, এবং উনি বলেছেন যে আজকে মানুষকে সচেতন করার জন্য উনি আজকে এখানে এসছেন। ভূমিকাটা আমি করে নিলাম, কিন্তু এটা গল্প না, গল্পটা অন্যখানে। শুরু করা যাক। আপনার বয়স কত? আমার বয়স 29। 29 বছর বয়স। জি, তো নূর আলম বলেই আমি সম্বোধন করি, বিকজ আপনাকে সবাই যেহেতু নূর আলম নামেই চেনে। তো শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে। আপনি তো জীবন গল্প শুনেছেন নিশ্চয়ই, শুনেই তো এখানে ফোন করেছেন, তো আপনি তো জানেনই আসলে কিভাবে বলে সবাই। জি, শুরু করুন প্লিজ। আমার জন্ম 1992 সালে। আমার জন্ম হওয়ার পর আমি মেয়ে হয়ে জন্ম নিই। যখন দেশে একটা আছে ধাইমা, এসে বলতেছে মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর আমি রানের 2টা পাশে বিসি জাতীয় একটা কিছু নিয়ে জন্ম, অন্ডকোষ এখন আর কি, ওটা নিয়ে জন্ম নিই। জন্ম নেওয়ার পরে আমার মা আমাকে 3 দিন পর থেকে ডাক্তারের কাছে নেওয়া শুরু করে। দেশের কি হলো আসলে? এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, হুপাতে যেরকম সর্বপ্রথম বাচ্চা হলেও বেশিরভাগই হোমিওপ্যাথিক কাছে নেয় ছোটবেলায়, হোমিওপ্যাথিক। তারপর নেওয়ার পর মা অনেক চট্টগ্রামে নিয়েছে, তারপর ঢাকায় এনেছে। আনার পর আমার নাকি ছোটবেলায় ব্যথা হতো। আচ্ছা, না আমি এখানে একটু বলি, আপনি কি প্রথম সন্তান ছিলেন আপনার বাবা মায়ের, নাকি আরো ভাই বোন ছিলেন? না, আমি দ্বিতীয় সন্তান। আপনি দ্বিতীয় সন্তান ছিলেন। বাবা কি করতেন আপনার? আমার বাবা তখন বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপর ব্যথা হতো? হ্যাঁ। তারপর আমি এখানে একটু বলে নিই প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটাকে মেডিকেলের জায়গা থেকে আপনারা দেখবেন, মেডিকেল সায়েন্সের জায়গা থেকে দেখবেন। কিছু কিছু শব্দ যেহেতু এটা রেডিও পার্সপেক্টিভ থেকে আমাদেরকে উচ্চারণ করতেই হবে আপনাদেরকে পুরো গল্পটা বোঝানোর জন্য, এবং এটা আজকের এই গল্পটা অনেক বড় একটা সচেতনতার জায়গা থেকে একটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। সুতরাং এই বিষয়গুলোকে আপনারা, আমি যেটা বলছিলাম, মেডিকেল সায়েন্সের জায়গাটা থেকে দেখবেন, যে উনি যেভাবে বলেন বা যেভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওনার ভাষা অনুযায়ী, সেটাকে আপনারা একটু মর্যাদার চোখে দেখবেন, সম্মানের চোখে দেখবেন প্লিজ। জি, বলুন। তারপর হওয়ার পরে আমার নাম রাখলো শুভ্রা। হ্যাঁ, রাখার পরে হলো কি, আমাকে নিয়ে তো ডক্টরের কাছে আসতেছে। তারপরে এভাব করতে করতে আমার বয়স 5 বছর হয়ে গেল। তারপর আমার নাক কান ছিদ্র মানে ফুটো করেছে। 5 বছরের মধ্যে আপনাকে কি করলো? ডাক্তারের কাছে নিয়ে কিছু করেছে? ডাক্তার কিছু বলেছে? না, তখনও কিছু করে না। আমি বলতেছি এর ভিতরে আমার নাক কান ফুটেছে। একটা মেয়ে যেভাবে বড় হতেছে আমি ওইভাবে, আমার চুল ছিল এতটুকু পর্যন্ত। হওয়ার পর হলো কি, আমাকে আমার মা ঢাকা আনার পর আমার নাকি একদিন ব্যথা হয়েছিল অনেক, তখন আমার মা ঢাকা এনেছে। আচ্ছা, এগুলো আপনি সব মার কাছ থেকে শুনেছেন? তখন আপনার কোনো মেমোরিতে নাই, খুব ছোটবেলার গল্প? হ্যাঁ। আচ্ছা। আনার পর হলো কি, আমাকে উত্তরা জাহানারা ক্লিনিকে অনেকগুলো হাসপাতালে নিল। নেওয়ার পর উত্তরা জাহানারা ক্লিনিকে। কত বছর বয়স এটা? তখন আমার বয়স 5 বছর। 5 বছর। আপনার নিজের কি মনে আছে এগুলো? হ্যাঁ, এটা আমার মনে ছিল, 1997 সাল। আচ্ছা, তারপর তখন আমাকে আর কি অপারেশন করে ওনারা মানে বলতেছে এটা হার্নিয়া, মানে জেন্ডারগত কোনো সমস্যা না, এটা একটা হার্নিয়া। এটা হার্নিয়া। আচ্ছা। তখন গোলাম সারোয়ার ডাক্তার ছিল, গাইনি বিশেষজ্ঞ। হ্যাঁ। তারপর উনি আমাকে অপারেশন করে অন্ডকোষ দুটো ফেলে দেয়। না, অন্ডকোষটা পালায় না, উনি অপারেশন করতে করতে উনি আমাকে 6টা অপারেশন করে ফেলায়।
ওই সময়টাতেই হ্যাঁ। একবারই 6টা অপারেশন করে? একবারে 6টা অপারেশন। কিসের অপারেশন করে? উনি মানে হার্নিয়া করে অপারেশনটা ভেবে করার পর উনি এটা দেখতে চাচ্ছে এটা কি। অপারেশন করার পর হলো কি, অপারেশনটা শেষ করার পর আমার জ্ঞান আসে না, 72 ঘন্টার ভিতরে আমার জ্ঞান আসে না। তখন আমার মা অনেক কান্নাকাটি, চিল্লি। তারপর ডাক্তারকে বলছে যে আপনি একটা অপারেশন কথা বলে আমার সন্তানকে 6টা অপারেশন কেন করেছেন। ডাক্তার এসে বললো যে আমি 6টা অপারেশন করেছি? হ্যাঁ, না ডাক্তার তখন বলে না, আচ্ছা পরে বললো আর কি। আচ্ছা, তখন কি হয়েছে আমাকে সেটাই আগে একটু বলেন। হ্যাঁ, তারপর তখন অপারেশন করার পর আমার জ্ঞান আসে না, তখন তো মা কান্নাকাটি যে গরু একটা প্রভাব আছে দেশে যে ধমের বদল ধম দেবো, গরু কাটি মেজানি খাওয়াবো, এই ধরনের একটা কথা হয়েছিল। তো মা নিয়ে টিয়ট করার পর আমার মানে নামের পরে জ্ঞান ফিরে। আচ্ছা, জ্ঞান ফিরার পরে ডাক্তার মাকে বললো যে ও তো মেয়ে না, ও ছেলে। মানে জ্ঞান ফেরার পরে বলেছে আপনি ছেলে? হ্যাঁ। আচ্ছা, তারপর বলতেছে ও মেয়ে না, ও ছেলে। ওর দুই পাশে এটা হার্নিয়া না, এটা অন্ডকোষ। ও 18 বছর বয়সে ও পুনরায় ছেলে হয়ে যাবে। মানে অপারেশন করে কি করেছে এর মধ্যে? কটা অপারেশন করেছে, কি করেছে সেগুলো না, সেগুলো বলে না। আমার বাবা মা তো শিক্ষিত না। আচ্ছা। আর বাবা তো বিশেষ করে দেশের বাইরে ছিল। আচ্ছা। মা ছিল। তারপর বলতেছে যে 18 বছর পর্যন্ত ও আস্তে আস্তে পুরোপুরি ছেলে হয়ে যাবে। আচ্ছা, তো আপনি ওই বয়সে উনি আপনার বাবা মা তো নিশ্চয়ই বাহ্যিকভাবে কোনো চেঞ্জ টের পাচ্ছিল যে উনি কি অপারেশন করেছে? আপনারা জানলেন কিভাবে যে উনি 6টা অপারেশন করেছে? ওটা জানলেন? এগুলো এখনো দাগ আছে সবগুলো অপারেশন। ও আপনারা নিজেরাই খুঁজে বের করেছেন যে উনি অনেক বড় অপারেশন, শুধু নাভি রাখি সব কেটে ফেলছে, নাভির নিচ থেকে ওই সময়টাতে? হ্যাঁ, আর অন্ডকোষের মধ্যে 2টা ছিদ্র করেছে। ওই সময় থেকে মাংস সিঙ্গাপুর পাঠাইছে। দাঁড়ান আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই। তো এরকম একটা অপারেশন করার পর আপনার সেন্স আসলো এবং তারপরে ডাক্তার যেটা বললো যে ফাইন, এটা ও আসলে মেয়ে না, ও ছেলে। 18 বছর বয়সে গিয়ে ও ঠিক হয়ে যাবে। 18 বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা মানে ঠিক হয়ে যাবে, যদিও অপারেশন লাগতে পারে, পর শেষে লাগবে। আচ্ছা, তো আমি কাটাকুটি করে কি করলে আমি এটা দেখলাম, দেখে ঠিক করে দিলাম তোমাদেরকে, বা এরকম জানি না, কিছুই বলে না, সেটা জানি না, কিছুই বলে না। তারপর কি হলো? তারপর হলো কি, তখন আমি কাঁদতেছি, মা কি বলো তুমি এটা, কি বলো তুমি এটা, তুমি কি বলো তুমি এটা। তখন মা তখন আপনাকে ঘটনাটা বললো যে তুমি মা বললো, এবং ডক্টর বললো, জাহানারা ক্লিনিকে জাহানারা ম্যাম এসে বললো যে আমার মাকে এইভাবে উৎসাহিত করে, আমাকে দিয়ে দেন, আমি ওকে পালবো, আমার সন্তান নেই, আমাকে দিয়ে দেন, আমি ওকে মানুষ করবো। মা বলে যে আমি আল্লাহর কাছে কারই আমার সন্তানদেরকে এনেছি, আমি কেন আপনাকে দিতে যাব। তারপরে মা আমাকে আর দেয় নাই, না দেওয়ার পরে আমাকে মোটামুটি সুস্থ হলাম। ঢাকাতে রাখলো 3 মাস, রেখে সেলাই কাটলো একে ওই ক্লিনিকেই সেলাই কাটলো? ওই ক্লিনিকে নিয়ে সেলাই কাটলো। আমার খালার বাসা আবার সেই উত্তরাতে। আচ্ছা, খালার বাড়ি, হ্যাঁ, বড় খালার বাড়ি। তো সেলাই কাটার পর হলো কি, নোয়াখালীতে নিবে আমাকে। এখন আমি যাচ্ছি না, লজ্জা, কিন্তু আমার ওই দিন থেকে লজ্জাটা আমার ভিতরে অলরেডি ঢুকে গেছে। কেন, কিসের লজ্জা? একটা মেয়ে ছেলে। ও আচ্ছা, মানে 5 বছর মেয়ে হিসেবে থাকার পরে আমি ছেলে হয়ে যাব, এই লজ্জাটা ঢুকে গেছে। যাওয়ার পর হলো কি, আমাকে যখন নোয়াখালী কি দেশের বাড়ি? আচ্ছা, আমাকে নোয়াখালীতে নিয়ে যাওয়ার পরে আমার মা প্রথম কোনো করে না, চাউন করে না, আমি একটু সুস্থ হই। হ্যাঁ, আমাকে নেওয়ার পর মা 15-20 দিন পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, যাওয়ার পর মা হুজুর ডাকলো বাড়িতে, যে হুজুর এই ব্যাপার, ডক্টর অপারেশন করার পর বললো যে ও মেয়ে না, ও ছেলে, এখন কি করব। তখন বলতেছে আপনি যে নিয়ত করছেন ওই নিয়তটা আগে পূর্ণ করে দেন। তখন আমার মা গরু কাঠি একবারে আল্লাহর হস্তে খাওয়াই দিল, একটা গরু জবাই করে, যেহেতু আমি বাঁচবো না সেহেতু আমি বেঁচে ফিরেছি। তো আমার মা গরু কাটি যখন আল্লাহর হস্তে খাওয়াই দিছে, দেওয়ার পর 1 সপ্তাহ পরে আবার আরেকটা গরু কিনলো। আচ্ছা, কেনার পর হলো কি, ওই গরুটা কিনে আমার মা আমার আকিকা দিয়েছে, নাম রেখেছে হুজুর নূর আলম। ওই সময়টাতে শুভ্র নাম চেঞ্জ করে আপনার নাম রাখা হলো নূর আলম। ইটস আ স্টোরি, প্রিয় শ্রোতা, ইটস আ অন্যরকম গল্প, কেবল শুরু হয়েছে আপনাদেরকে আমি বলবো, এবং আপনারা সাথে থাকেন, পুরো সিনারিওটাই আপনারা আজকে বুঝতে পারবেন। এখন পর্যন্ত যতটুকু জানি যে উনি পুরোপুরি একটা মেয়ে পৃথিবীতে যেভাবে আসে সেভাবে এসেছিলেন, সাথে 2টো জিনিস বেশি ছিল ওনার শরীরে, এবং এই 2টো জিনিসকে কেন্দ্র করে ওনার জীবনে কি ঘটে গেছে আপনারা শেষ পর্যন্ত যদি না শোনেন আজকের স্টোরিটা, জীবনে অনেক কিছুই বাকি থেকে যাবে, মানে জানার ক্ষেত্রে অন্তত। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। ওকে, নাম রাখলো নূর আলম আপনাকে আকিকা দিয়ে, তারপর হলো কি
পরের দিন সকাল থেকে পুরা বাজার জানাজানি হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়েছে, মেয়ে মানে থেকে পুরো বাজার ধরে এটা জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়েছে, আমার বাবার নাম ধরে হ্যাঁ। যে ওনার মেয়ে ছেলে হয়েছে। এখন কেউ বলতেছে যে নাকি অনেক গ্রামের ভাষা বলতেছে আল্লাহ নজিরে দেখা বা আলোকিত ঘটনা আর কি। হলো কি, সকাল 10টা বাজলো আর কলেজ, তারপরে দিয়ে সরকারি কলেজ, তারপরে দিয়ে আপনার এই যে স্কুল, গার্ল স্কুল, মেয়েরা ছেলেরা বাড়ি আর ইয়ে রাখে না, পুরা বাড়ি একটা ঘাস ছিল না আমাদের এলাকায়, মানে লোকজন গম গম লোকজন করতেছে। এত ভিড় হয়েছে। আমি কিন্তু লুকিয়েছিলাম, আমাদের তখন টিনের ঘর ছিল, এমনিতে ভারী বাউন্ডারি ছিল, এমনিতে টিনের ঘর ছিল। আচ্ছা। তো তারপর দিয়ে আমার দাদি লোক কমাইতে না পারে, পরে দাদি মেন গেট লক করছে, করার পর মানে গেট বাউন্ডারি গেটটা লক করেছে। তারপর মানুষ, বাচ্চারা জানে না এখন, আবার ওরা ইয়ে যে বাউন্ডারিটা ইয়ে করে, মানে যত বাধা হবে এসব ব্যাপারে তত বেশি মানুষের আগ্রহ বাড়বে। মানুষের আগ্রহ হয়ে থাকে বেশি। তারপর আসার পর হলো কি, আমি তো কাঁদতেছি, ওই থেকে আমি কাঁদতেছি, আমি কিচ্ছু খাইতেছি না, আমি কাঁদতেছি। মা বলতেছে তুমি এমন করো কেন, আল্লাহ আমাকে দিয়েছে। আমার মাও কান্না করতেছে যে আমার মা কিন্তু এটাতে হ্যাপি না। আমার বলতেছে আমার ছেলে আছে, মেয়ে আছে, এবং আমার 1 বছর পর আমার আরেকটা বোন হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। বলতেছে আমার তাহলে আল্লাহ যা দিয়েছে তাই তো আমি হ্যাপি ছিলাম, কেন এমন হলো। তারপর হলো কি, তখন হুজুররা বললো যে ওকে মাদ্রাসা দেন, হয়তো আল্লাহ পাক আপনাকে এটা ভালো, ওনারা ওনাদের কথা বললো, বলার পরে দিয়ে আমাকে মাদ্রাসা দিবে, আমাকে আমার জন্য টুপি কিনে আনলো, তারপর দিয়ে পাঞ্জাবি পায়জামা সিলে আনলো। মাদ্রাসা অলরেডি মানে ভর্তি করেছে, কিন্তু আমি যাই না, আমাকে নিতে পারে না। মানে আপনি ঘর থেকে বের হন না? না, আমার মন থেকে মাদ্রাসা আসে না। আচ্ছা। মানে আমার একটা মানুষ যাবে, আমার মন থেকে আসে না। আচ্ছা। হলো কি, না যাওয়ার পরে দিয়ে হলো কি আর পড়ালেখা হয় নাই, না হওয়ার পরে দিয়ে এভাবে আমি আস্তে 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 মিষ্টি বাড়ির কিছু ছেলেদের সাথে আস্তে আস্তে মিশি। আমার মেয়েরও ফ্যান ছিল। আচ্ছা। থাকার পর আমি কিন্তু ক্লাস শিশুতে মেয়েদের মতো গিয়েছিলাম 5 বছর আগে। হ্যাঁ, ছোট যে সময়টাতে আপনার অপারেশন হলো তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 1-এ পড়েন। আচ্ছা। ক্লাস 1-এ উঠেছি। আমার মেধা অনেক ভালো ছিল ছোটবেলা। তারপর হলো কি আর পড়ালেখা হয় না। মানে আপনি জানেননি, স্কুলেও জানি, মাদ্রাসাও না, স্কুলে যাই না, মাদ্রাসাও যাই না। এই ঘটনাকে কেন্দ্র করে তখন আমার বয়স ধীরে ধীরে হচ্ছে, আমার বয়স 9 বছর হচ্ছে। আচ্ছা। কিন্তু আমি এর ভিতরে কিন্তু আমার মেমোরিতে এটা কাজ করে, আসলে দুঃখের জিনিসগুলো মানুষের মনে থাকে। জি। আমি ওই দিন থেকে চোখের পানি, প্রত্যেক দিন রাত্রে আমি কাঁদি যে আল্লাহ হয়তো আমাকে সকালবেলা, এবার ছেলে হলো আমার পুরোপুরি ছেলে বানিয়ে দিবে। মানে এক রাতের মধ্যে সব ঘটনা ঘটে যাবে। আমি আস্তে আস্তে বাজারও যাচ্ছি হালকা করে, হালকা এর ভিতরে আমার ছোট খালার বিয়ে হলো, আমার মামাদের বিয়ে হইতেছে, সবাই এসে আপনাকে দেখে, আপনাকে খোঁজে। হ্যাঁ, ওদের আত্মীয় স্বজনরা কি করে আসলে আমার মার নাম ধরে বলতেছে ওর না একটা মেয়ে থেকে ছেলে। আমার নানার বাড়ি যেটা আমার দাদুর বাড়ি ওটা। আপনি যে তখন কি গেট আপ মেকআপ চেঞ্জ করে ফেললেন, ছেলেদের পোশাক পরা শুরু করলেন নিজে থেকে? আমার মা আমাকে যখন 5 বছর বয়সে অপারেশন করেছে, তখন আপনার এই যে লন্ডন প্লাজার থেকে আমার জন্য ছেলেদের গেঞ্জি, প্যান্ট এবং শার্ট এবং জুতা সব নিয়ে গেছে। আচ্ছা। ঢাকার থেকে শপিং করে একবারে নোয়াখালীতে নিয়ে গেছে। আচ্ছা। যাওয়ার পর হলো কি, এই তো এইভাবে এখন আস্তে আস্তে এখন আমার বাবা আসলো। আমার বাবা আসতে বলতেছে আমার সন্তানটার ভবিষ্যৎ কি, আমার সন্তানটার তো লেখাপড়া করাতে হবে। রাইট। 2000 সালে, জি 2001 সালে, সরি, আমার সন্তানটার ভবিষ্যৎ আছে, ওকে ইয়ে করা। তারপর দিয়ে আমি বলতেছি না, আমি এখন ক্লাস 1-এ পড়বো না। আমার বাবার সাথে একবার যে জিদে করলাম, আমার বাবার সাথে যে জিদ করি আমার বাবা কিন্তু মেনে নেয়। আমার বাবা একজন মহান মনের মানুষ। তো আমি বলতেছি না, আমি ক্লাস 1-এ ভর্তি হবো না। তাহলে বাবা তুমি বাসায় পড়ো। তারপর বাবা দেশে থাকে, আমাকে ক্লিয়ার করেছে মোটামুটি 3 মাসে। বাবা আমাকে অনেকটা ক্লিয়ার করে। আমি ক্লাস 3-তে আমার ছোট বোনটার সাথে ভর্তি হলাম। হওয়ার পর দিয়ে আমার একটা পালিত বোন ছিল, ওই বোনটার বিয়ে হয়ে গেল। আচ্ছা। মানে এখন আমেরিকাতে থাকে। আচ্ছা। তারপরে দিয়ে হয়ে গেল, যাওয়ার পর আমি কিন্তু তখনও দুলাভাইয়ের কাছে আসি না, মানে কারোর, আমি নিজে লুকে রাখছি তখন থেকে। আচ্ছা। আমার নিজের ভিতরে একটা লজ্জা কাজ করতেছে, আমি কিভাবে ওনাদের সামনে যাব। তারপরে দিয়ে হলো কি, যেতে পড়তেছি, এখন 2 ভাই বোন একসাথে স্কুল যাচ্ছি। আমি ছেলে ও মেয়ে, এই সিস্টেমটায় যাচ্ছি। আচ্ছা। যেতে আমি ক্লাস 5-এ উঠছি। হঠাৎ হলো কি, আমার ছোট বোনটার বিয়ে, ও ক্লাস 5। এত অল্প বয়সে বিয়ে?
কিন্তু এখন জানলাম যে কেন বিয়ে দিল। প্রিয় শ্রোতা, আমরা আজকে যার গল্প এখানে প্রচার করছি তিনি একাধারে শুভ্রা কিংবা নূর আলম। নাম বড় কথা নয়, নামে আসলে পরিচয়ের কি বা যায় আসে। যারা শুরু থেকে আছেন তারা বুঝতে পারবেন যে না তিনি শুভ্রা, না তিনি নূর আলম, তিনি আসলে কি। এই প্রশ্নবোধক জায়গা থেকে আমরা আজকের গল্পটা শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই। এবং অফকোর্স আমি জানি যে আজকের এই গল্পটা শোনার পরে এই মানুষটাকে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের জন্য একটা ভিডিও ফুটেজ আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে আসলে আপনারা দেখতে পারবেন তাকে। www.youtube.com/RJ Kibriya FM, RJKEBRIAFM। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিব্রিয়া আরজে নামে, ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা আগে করবেন, তারপরে নোটিফিকেশন বাটনটা অন করে দিয়ে নেবেন। এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আজকে যিনি এখানে গেস্ট হয়ে এসছেন তিনি আসলে এই পুরো জীবনটা নিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আজকে ফেস করছেন নিজেকে। এবং সাধারণত এই ধরনের জায়গা থেকে নিজেকে কেউ ফেস করতে চান না, উনি করেছেন। তার পেছনে একটা মহান উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা আজকে জানবো। যেখানটায় আমি ছিলাম, আমি নূর আলম বলেই সম্বোধন করি কারণ এটা আপনার প্রচলিত নাম, সবাই আপনাকে নূর আলম নামেই চেনে। জি বলুন, তারপরে বিয়ে দেওয়ার কারণটা আপনি জানতে পারলেন? তারপরে বিয়ে দিয়েছে, দেওয়ার পরে জানতে পারলাম হয়তো আমার কারণে দিয়েছে। আমি বড় হয়ে কি হই না হই ওদের সম্মানে একটু বাঁচবে, ও এই কারণে বিয়ে দিয়েছে। এখনো ছোট আছে, এখন এটা কভার করা যাবে, এখন এটা কভার করা যাবে। তারপরে বিয়ে দেওয়ার পরে আমি ক্লাস 6-এ উঠেছি। সুন্দর, আমরা 2 ভাই বোন একসাথে যাচ্ছি স্কুলে। 7-এ উঠেছি, সুন্দর। 8-এ উঠেছি, আমার বোনদের 6-এ বেশ চলে আসছে, যাই আসতে আমার ক্লাস 8 প্রায়। এটা কি কম্বাইন্ড স্কুল ছিল নাকি আলাদা স্কুল ছিল? নিশ্চয়ই কম্বাইন্ড ছিল, একই ছেলে মেয়ে একসাথেই বসতো। তো আপনি কাদের সাথে বসতেন? ছেলেদের সাথে বসতেন। আচ্ছা, ওকে। আমার ক্লাস 8 থেকে, এটা এখনো ফাইনাল পরীক্ষা দিই না, তখন আমার বেস্ট চলে আসতেছে আস্তে আস্তে। তখন আমি বলতেছি আল্লাহ, মানে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে আমার শরীরে। ওটা আসলো কি আমার বোনদের একটু আগে আসলো, আমার আসলো পরে। তখন আমি ক্লাস 8-এ ভালো রেজাল্ট করার পর আমি আর ক্লাস 9-এ আর যেতে পারি নাই। কিছুদিন গিয়েছি, আর যেতে পারিনি। মানে কি আপনি জাননি? আমি আর যাই না। কেন জান না? বেস্ট চলে আসছে। আমার নিজেকে লজ্জা লাগে একটা ছেলেদের পাশে বসবো, ছেলে নামে পরিচিত আমি। অ্যাকচুয়ালি ওনার যখন অল্প বয়স ছিল তখন পর্যন্ত এটা ওকে, কারণ উনি বাচ্চা, না ছেলে না মেয়ে এটা আসলে এখনো কোনো ফ্যাক্ট না, শিশু অবস্থায় আছে। কিন্তু যখন বয়ঃসন্ধিকালে শরীরের মধ্যে পরিবর্তন চলে এসছে, ডাক্তার বলেছে উনি ছেলে হবে, সে কারণে উনি ছেলেদের সঙ্গে মিশেছে। কিন্তু বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণে ওনার ভেতরে যে পরিবর্তনগুলো, শারীরিক পরিবর্তনগুলো চলে আসে, সেটা চলে আসছিল এবং সেটা ট্রান্সপারেন্ট, সেটা বোঝা যায় বাইরে থেকে। এবং উনি আর না পারতেছে ছেলেদের সাথে বসতে, না পারতেছে মেয়েদের সাথে বসতে। সি দ্য ডিফিকাল্টিস। আপনি পৃথিবীর কোন কমপ্লেক্স সিচুয়েশন দিয়ে এটাকে ব্যাখ্যা করবেন? একটা মানুষের বড় হয়ে ওঠার পেছনের কি ভয়ঙ্কর রকমভাবে একটা বাধার ব্যাপার। জি, তারপর আপনি স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন? তারপর স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমার বাবা আসলো বাংলাদেশ, ব্যাক করলো। জি, ব্যাক করে দেওয়ার পরে আমার বাবা আবার আমাকে ট্রিটমেন্ট করবে। আচ্ছা, আবার আমাকে ট্রিটমেন্ট করবে। কিন্তু তখন হয়েছে কি, ছোটবেলাতে আমাকে একটা সম্পত্তি বিক্রি করে আমাকে ট্রিটমেন্ট করেছে। কিন্তু এখন আমার বাবার এখনো একবারে চলে আসছে বিদেশ থেকে, আমার বাবার হাতে টাকা ছিল না। আচ্ছা, তারপর আমার বাবা কি করলো, ধার দেনা করে ঢাকাতে আসলো, যে কোন ডক্টরের কাছে নিয়ে। তখন আমার এর ভিতরে আমার একটু ভুল হয়েছে। আমার বাবা আমার ক্লাস 6-এ থাকা অবস্থায় আমার বাবা কি করেছে, আমার জন্য একটা রুম করেছে, ভিতরে ওয়াশরুম, ইংলিশ কমেট দিয়ে। আচ্ছা, মানে আমার বাবা তখনই আমার জন্য একদম সেফ। আচ্ছা, যাতে করে কোনো প্রবলেম ফেস না হয় আমার জন্য। আচ্ছা, আমার বাবা এইভাবে করেছে। আমার বাবা সবসময় বলে এটা আমার জন্য আশীর্বাদ, আল্লাহ আমাকে এটা সম্পদ দিয়েছে। আমার বাবা বলেছে একটা সম্পদ বিক্রি করে আমি আরেকটা সম্পদ ঠিক করবে, আমার সম্পদের কোনো দরকার নেই, আমার এই সম্পদটাই সবচাইতে আমার মূল্যবান। বাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা, বাবা বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ বেঁচে আছে বাবা। দ্য বেস্ট গিফট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি। ওকে, বলেন তারপর এই তো আর পড়ালেখা বিক্রি করে ট্রিটমেন্ট করবে, সম্পদ বিক্রি করে। তারপর আমাকে ঢাকা নিয়ে আসতেছে, তাও আবার এই ডাক্তার ওই ডাক্তারের কাছে পাঠাতেছে, ওই আগের ক্লিনিকে। সরি আমি কথা বলতে ভুলে গেছি। 8 বছর বয়সে গিয়েছি, 9 বছর বয়সে গিয়েছি, 10 বছর গিয়েছি, যে উনি তারপর মারা গেছে। যখন আমার বয়স 10 বছর 11 বছর হয়েছে,
ওই ডাক্তারটা মারা ডক্টর যান। মারা গিয়েছে। ও। যাওয়ার পর দি ঢাকা শিশু হাসপাতালে আবার আমাকে করলো। আচ্ছা আচ্ছা। তারপর ঢাকা শিশু হাসপাতাল মোস্তফা ফারুক না কি জানি নাম, আমার সঠিক মনে নেই। সমস্যা নেই, হ্যাঁ। উনার কাছে নেওয়ার পর উনি বলতেছে দেখেন এখনো কিছু বলতে পারি না, ওর আগে 18 বছর হোক। আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞান এত নিচু তখন ছিল। তারপর বাবা যখন আমাকে ক্লাস 9-এ পড়ে, যখন আমার বাবা আমাকে বলতেছে ওকে ডাক্তার কাছে নাও, তারপর আবার ডাক্তার কাছে আনলো। ওনারা কিচ্ছুই বলতে পারতেছে না, ওনারা বলতেছে আগে 18 বছর হোক, আগে 18 বছর হোক, এটাই বলতেছে। আপনারা আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন ওর মিস হয় নাকি। তো মানে 18 বছর মানে ওই সময়টার জন্যই আলটিমেটলি অপেক্ষা করছেন। হ্যাঁ। তারপর 18 বছর হওয়ার ওনারা যখন বললো যে অনেকগুলা রিপোর্ট করলাম, অনেকগুলা রিপোর্ট করার পর আবারও ওনারা 18 বছর দেওয়ার পর বাবা আমাকে দেশে নিয়ে গেল। আচ্ছা। দেশে নিয়ে যাওয়ার পর বাবা কি করলো, তখন আমাদের সংসারটা একটু অভাবে পড়ে যায়। আচ্ছা। হওয়ার পর আমার বাবা একটা দোকান কিনলো 35 লাখ টাকা দিয়ে। আচ্ছা। তো আমি ওই দোকানে একটা রেস্টুরেন্ট দিয়েছি, হোটেল। আচ্ছা, ওই দোকানে ওই সময়টাতে আপনি হোটেলে বসা শুরু করলেন? বসা শুরু করলাম। আচ্ছা। হোটেলটা দিলাম। দেওয়ার পর হলো কি, হোটেলটা দিতেছি আর মানুষ আসতেছে, আমি জিনিসটাকে লুকেছি, গুছা ধরে যেভাবে হাঁটে, এভাবে হাঁটতে হলো কি আমার পিঠে অনেক ব্যথা। মানে আপনি নিচু হয়ে হাঁটতেন? নিচু হয়ে হাঁটতেছি যাতে করে আপনাকে দেখে যাতে বুঝতে না পারে যে আসলে আপনি একটা মেয়ে বা আমার ভিতরে মানে আমার বেস্ট আছে এই ধরনের কিছু। আচ্ছা। হাঁটতে হলো কি আমি অলরেডি যুগা হয়ে যাচ্ছি। যুগা হয়ে যাওয়ার পরে আমার অনেক ব্যথা আমার পিঠে, আমি ঘুমাতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এর ভিতরে আমার মা বলতেছে ওকে ডাক্তারের কাছে নেওয়া দরকার আরেকবার। তখন আমার বাবাও বলতেছে যে আল্লাহ, আমার এখন টাকাও নাই, আমি কি করব, ওকে তো ডাক্তারের কাছে নেওয়া। আলহামদুলিল্লাহ হোটেলটা অনেক ভালো ছেলে, মানে অনেক ভালো সেল দিয়েছি আমি। হ্যাঁ। আমি যখন হোটেল দিয়েছি 15 কেজি চাউলের ভাত বিক্রি করতে আমি 85 কেজি পর্যন্ত উঠেছি। মানে এত সুন্দর করে আমি হোটেলটা সার্ভিস দিয়েছি। কিন্তু পরে শেষে হলো কি আমার ভাই বাংলাদেশ থাকবে না, উনি বাইরে কান্ট্রিতে চলে যাবে। আচ্ছা। উনি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে চলে যাবে। উনি ইটালি চলে গেল, উনি আবার ব্যাক করলো 6 মাস থেকে। আমি তো হোটেল চালাইতেছি, উনি থাকে না, ওনার ভালো লাগে না, বাংলাদেশ ব্যাক করে। ওর পরে হোটেল দিতে হলো কি যখন ব্যথাটা হইতেছে আর আমি টিকতেছি না। ব্যথা মানে কি পিঠে ব্যথা হচ্ছে? পিঠে ব্যথা হচ্ছে। তারপরে একটা শেয়ার বাজারের সমস্যা হলো, আমার প্রায় 1 কোটি টাকার মারি খেলো। আপনার বাবা? আমার ভাই। আচ্ছা। ভাই মার খাওয়ার পর আমার ভাই বললো যে ওনার পিঠে কেন ব্যথা হতো আপনারা নিশ্চয়ই তখন বুঝে গেছেন। উনি আসলে ওনার শরীরের আপার পার্টটাকে হাইড করতে চাইতো এবং যে কারণে উনি গুজ হয়ে হাঁটতো, মাথা নিচু করে হাঁটতো, যেটা আসলে প্রয়োজন ছিল না। এবং এই কারণে ওনার মেরুদণ্ডটা ভাঁজ হয়ে যায় এবং মেরুদণ্ড ভাঁজ হয়ে গেলে ওনার ওখানে প্রচুর ব্যথা হওয়া শুরু করে। তখন আমার ভাই বললো যে এইভাবে আর চলা যায় না মা, ওকে ডক্টরের কাছে নাও। এর ভিতরে আমি অনেক কান্না করতাম। আমার মা রাত্রে আমার দরজার পাশে আসি শুনতো, অনেক কান্না করতাম। আমার মা, আমি তাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার দিকে মুখ ফিরে একটু তাকাও আল্লাহ। আমার মাও যে আমার জন্য প্রত্যেকটা সময় যে কাঁদছে আমি বুঝতে পেরেছি। তারপর কি হলো? তারপর হলো তখনও তো আপনার 18 বছর বয়স হয়নি? না, এখনো 18 বছর পূর্ণ মানে তখনও একটা মনে হচ্ছিল যে কিছু একটা হবে, আশা আছে। তারপর বাবা বলতেছে যে এভাবে আর হয় না, আমি একটা বাইরে চলে যাই। যাওয়ার পর তুমি আমার মাকে বলতেছে তুমি ওর ট্রিটমেন্টটা করো। ওর ট্রিটমেন্টটা করলে হয় কি দেখি না আল্লাহ একটা মানে ওকে একটা রাস্তা দেখে নাকি, বা ওকে একটা সাইড করে নাকি আল্লাহ পাক। আমি সবসময় বলতাম হয়তো ট্রিটমেন্টের জন্য আমি এখনো ঠিক হয় না আমার জিনিসটা। মানে আপনি সবসময় মনে করতেন যে মেডিকেল সায়েন্সের প্রবলেম আছে। তারপরে আমাকে যে আমার মা আবার ট্রিটমেন্ট করলো। এখন আমার ভাই বলতেছে যে রেস্টুরেন্ট চালানো সম্ভব না ওর একা। আমার ভাই চলে গেল বাইরে। যখন ভাই টাকা টুকা মার খাইলো তখন আমার ভাই চলে গেল বাইরে চলে যাওয়ার পর এখানে আমি ভাইকে কিছু রেন্ট করে দিয়েছি। ভাই বাইরে যাওয়ার সময় ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন করে দিয়েছি ভাইকে, সোনালী ব্যাংক থেকে। তারপর ভাই যখন বাইরে চলে গেল, ভাই আমাকে বললো যে আমি 5 লাখ টাকা ব্যাংক থেকে নিতেছি, তুমি একটু সাইন করে দাও। তো আমি দিলাম। তারপর জানতে পারলাম যে ভাই, তখন আমি জানলাম না
ভাই 20 লাখ টাকা লোন নিয়েছে। আর দোকানের অ্যাডভান্স, দোকান রেখে দোকান রেখে 12,80,000 টাকা অ্যাডভান্স নিয়েছে। এত টাকা নিয়ে সে বিদেশে গিয়ে কি করবে? ও মার খেয়েছে। ও অনেক বড় একটা মার খেয়েছে। ও যে শেয়ার বাজার, আচ্ছা, তখন রাইট, হ্যাঁ, তারপর অনেক বড় একটা মার খেয়েছে। হোটেলে ভাই কষ্ট করলাম, কিন্তু ভাই বোন সবগুলো পড়ালেখা করতেছে, সবটি ভাই বোন আমার অনেক বড় শিক্ষিত, কিন্তু আমি কষ্ট করতেছি। আমি সংসারটাকে অল্প বয়সে হাতে নিয়েছি, যে আমার হয়তো ভাই বোনে আমার দিকে তাকাইবে। তখন আমি জানি যে মাঝে মাঝে ভাবতাম যে হয়তো আমার জীবন যদিও অচল হয়, আমার ভাই বোন আমার পাশে থাকবে। এটা ভেবে আমি সংসারটাকে সেই ক্লাস 9 থেকে সংসারটাকে হাতে নিয়েছি। হোটেলে কাজ করতাম, মানুষ বলতো 3 জনের কাজ তুমি একা করো। আমি বলতাম 3 জন লোক রাখতে তো আমার বেতন দিতে হবে, আমি এই কারণে একা করি, কারণ আমাদের সংসারে একটু অভাব লাগছে। মোটামুটি ব্যবসা হচ্ছে, সংসার চলছে। হ্যাঁ, এর ভিতরে ছোট বোন অনুষ্ঠান করে উঠে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। বাবা এর ভিতরে বাবা বলতেছে এভাবে হবে না, যেহেতু বড় ছেলেটা রেনি হয়ে গেছে, তাহলে আমি জমি বিক্রি করি। আমার বাবা 22 কাঠা সম্পত্তি বিক্রি করে আমার ছোট বোনটাকে অনুষ্ঠান করে একবারে সুন্দর করে উঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার বোনের একে 3টা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। এর ভিতরে আমি 3 বছরে 3টা বাচ্চা হয়েছে আমার বোনের। আচ্ছা, আমি ভাইয়া কি হয়েছে, সকালে আসে না, সকাল ভোরে আমি ঘুম থেকে উঠে খেতা আটে তার বোনদের ভাগ্নিদের ধুয়ে যেতাম, আবার হোটেলে কাজ করে আসি, রাত্রে কোলে রাখতাম। আমি আমার মতো করে করতাম আমার ভাগ্নিদেরকে। আমার বোন আমাদের বাড়িতে থাকতো। আচ্ছা, ও তো আপনার ছোট ছিল না বয়সে? ও আমার ছোট ছিল, 1 বছরের ছোট ছিল। তো তারপর যখন পিঠের ব্যথা এত বেশি, বাবা বলতেছে না আমার সন্তানটার জন্য। আমার বাবা কি করতো জানেন, বাসার থেকে পাক করলে আমার বাবা নিয়ে যেত যে আমার বাবাটা খেয়েছে কিনা। আমার বাবা কখনো আমাকে বাবা ছাড়া কথা বলে না, আমার বাবাটা খেয়েছে কিনা। আমার বাবা বলতো যে সবাই 3টা জামা পরে, তুমি যদি একলা 3টা না পরো আমার মন ভরে না। সবাই 6টা পিঠা যদি সবাই 3 জনে খায়, তুমি যদি একলা 6টা না খাও, আমার সেদিন কোলছাটা কাঁপে। হি ইজ রিয়েলি গুড ম্যান। আমার বাবা সবসময় এটা বলতো, এবং আমার মা বলতো তুমি ঘরের যদি সব খেয়ে ফেলাও, আমার তখন যে আমার মন ভরে যে আমার সন্তান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এইরকম সিচুয়েশনে আসলে বাবা মা তো কেউ পাই না আমাদের সমাজে, আমরা যেটা দেখি ফ্যামিলি পায় না, চারপাশের কেউ পায় না, বাট আপনি সবকিছু পাইছেন। হ্যাঁ, আমার বাবা তারপরে মাকে বলতেছে যে ঢাকাতে জমি বিক্রি করেছে, আমার সন্তানের অপারেশন করেছি, এখন করব না কেন, এখনো দরকার হলে জমি বিক্রি করে ফেলবো। তখন 22 কাঠা সম্পত্তি বিক্রি করে আমাকে ঢাকা নিয়ে আসে। আচ্ছা, ঢাকা নিয়ে আসার আগ মুহূর্তে কি হলো, আমি আগে বলতেছি মা আগে আমাকে ট্রিটমেন্ট করবে না, আগে ওই ডাক্তার কাছে যাওয়ার পর ওই ডাক্তার বলতেছে ট্রিটমেন্ট দেওয়ার পরে বললো যে আফা দেখেন, যদি একটা 6তলা বিল্ডিং ভাঙ্গি পড়ে, বিল্ডিংটা আপনি যতই সুন্দর করে উঠান, তখন আমার 18 বছর হয়ে গেছে, ওই বিল্ডিংটা আর ঠিক হয় না। এই কথাটার অনেক বড় অর্থ আছে প্রিয় শ্রোতা, অনেক বড় অর্থ। বিল্ডিং ভাঙা ব্যাপারটা আসলে কি, কেন বললো, এতদিন পরে এসে কেন বললো? একটা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠান, সেটা তো একটা ইমারত, সেটা তো সবচাইতে নিখুঁত ইমারত, সেটা যাই হোক না কেন। হ্যাঁ, তারপরে ভাঙার বিষয়টা আসলে কি, আমরা ছোট্ট একটা বিরতির পরে এসে খুঁজবো সেই উত্তরটা। আপনারা শুনছেন নূর আলমের জীবন গল্প। একাধারে নূর আলম, একাধারে তিনি শুভ্রা, আবার একাধারে নূর আলমও না তিনি, শুভ্রাও না। যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদের জেন্ডার আসলে 3টা আমরা জানি, আমার জ্ঞান, ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার। এবং এই থার্ড জেন্ডারের জায়গাটাকে আমরা অনেকেই বলি হিজড়া, অনেকে বলি বৃহন্নলা, আরও শব্দ আছে, কিন্তু 3টা জেন্ডারের জায়গা থেকে উনি একটাও নন। যেটাকে উনি মেডিকেল সায়েন্সের জায়গা থেকে এখন যেটা উনি জানেন রিসেন্টলি, সেটা হলো ওনারা যেই অবস্থায় আছেন সেটাকে বলা হয় ইন্টারসেক্স। এবং বাংলাদেশে আপনি যেটা বলছিলেন আমাকে অনুষ্ঠান শুরুর আগে, যে আপনি যতদূর জানেন যে আপনার মতো সংখ্যা কয়জন? আমি জানি যে এখন 3 জন আছে, কিন্তু আরো কিছু আছে হালকা। এই মাত্র 3 জন হচ্ছে আপনার জানা? 10-15 জন হাইস্ট আছে, আমি জানি 3 জন। জি, তার মানে পৃথিবীতে এদের সংখ্যা কত কম, এবং এটা কতটা স্বাভাবিক জীবনের থেকে অস্বাভাবিক জীবনের দিকে যায় মানুষের ভুলের কারণে, অসচেতনতার কারণে, সেটা আপনারা আজকে জানবেন। এবং এই অনুষ্ঠানটা আমি মনে করি যে এটা একটা খুব বড় অ্যাওয়ারনেসের জায়গা, বিশেষ করে গ্রামেগঞ্জে মাঝে মাঝে এরকম শোনা যায় ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এবং আমার মনে আছে আমি ছোটবেলায় এরকম একটা ঘটনা আমি জানতাম, লোকারণ্য হয়ে গেছিল সেই মানুষটাকে দেখার জন্য। তো যাই হোক,
আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আজকে এই যে যাকে নিয়ে অনুষ্ঠান করছি তার একটা ভিডিও ফুটেজ, তাকে যদি আপনারা দেখতে চান আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে দেয়া আছে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/rjkibriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriafm। চ্যানেলটি আছে কিব্রিয়া আরজে নামে, অবশ্যই গিয়ে ওখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং তারপর নোটিফিকেশন বেল বাটনটা অন করে নেবেন। তো ডাক্তার বলল যে একটা ইমারত তৈরি হয়ে গেছে, সেটা ভেঙে নতুন করে করলে আর ওইভাবে ওইরকম হয় না। তারপর কি হলো? তারপর দিয়ে উনি বলার পর দিয়ে আমার মা আমাকে বুঝতে দেয় না। আমার মা বলতেছে যে তুমি একটু সরো। আমি বলতেছি আমি শুনি ডাক্তার কি বলতেছে, তুমি শুনো না, তুমি একটু বাইরে যাও, আমি ডক্টরের সাথে কথা বলতেছি। আমি শুনবো। তখন আপনার 18 বছর বয়স? হ্যাঁ, আমার খালাতো ভাই ছিল। আচ্ছা। তখন ওনারা বলতেছে যে ডক্টর বলতেছে দেখেন, ঝড়ে যদি ঘর ভাঙ্গে পড়ে বা ঝড়ে যদি একটা 6তলা বিল্ডিং ভেঙে পড়লো, ওটা আর ঠিক হয় না। আমার মনে হয় না আপনার সন্তানটা আর ঠিক হবে কিনা আমি জানি না, তবে উনিও কনফিউজ তখন। হ্যাঁ, ঠিক হবে কিনা আমি জানি না, তবে ওর ট্রিটমেন্ট করাতে হবে। তখন আমি এটা শোনার সাথে সাথে আমি যা ডাক্তারের পায়ে ধরছি, সাথে যে আপনি আমাকে কোন দেশ নিতে ভালো হবো, আপনি বলেন আমার চিকিৎসা কোথায় আছে। তখন আমার মা ডাক্তার হাত চাপি ধরে যে পৃথিবীর যে প্রান্তে চিকিৎসা থাকে আমি ওই প্রান্তে নিব। আমার 5টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল না থাকে, আমি অতটুকু অনুভব করব আমার এই সন্তানটার জন্য। ওকে, তারপর ডাক্তার কি বললো? তারপর আমি আর কোনো কথা শুনি না। আমি ওনার ইয়ের থেকে বেরিয়ে চলে আসছি। ও মা তো আমার পিছে দিয়ে, মা বলতেছে কি গাড়ির নিচে মাথা দেয় না কি দেয়। আমার মা আমার খালাতো ভাইকে বলছে ওকে ধরো। তারপর আমি বেরিয়ে চলে আসছি। আসার পর হলো কি, মা আমি চলে যাবো দেশে, অলরেডি মা আমাকে দেশে নিয়ে গেছে। আমি কিচ্ছু খাই না, সারা দিন রাত কান্না করেছি। 2 দিন ঢাকায় ছিলাম, সারা দিন রাত কান্না করেছি। করার পর হলো কি, মা আমার পিঠে ব্যথা অলরেডি হচ্ছে। এখন মা বললো যে পিঠের ব্যথাটার জন্য আগে ডাক্তারের কাছে যাও। আমি আসলাম, আসার পরে পিঠের ব্যথার জন্য ডক্টরের কাছে আসলাম। আবার প্রায় 6-7 মাস পর আমার রেস্টুরেন্টটা তো এখনো বন্ধ হচ্ছে না, আমি চালাতেছি। আমার রেস্টুরেন্ট যেহেতু ছিল, মোটামুটি হাসি খুশি যাচ্ছি। এর ভিতরে ভাইয়া হলো কি, একটা রং নাম্বার, বলবো? জি শিওর। একটা রং নাম্বার আমার জীবনে আসছে। ফোন আসছে আপনার ওখানে? হ্যাঁ, ছেলের। আচ্ছা। ওই রং নাম্বারের ফোনের সাথে আমি কথা বলতাম। আচ্ছা, সেই 2011 সাল থেকে। ওই সময় মানে রেগুলার কথা বলতেন তার সঙ্গে? হ্যাঁ, আপনি যেহেতু কথা বলার প্রসঙ্গে চলে আসলেন, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আপনাকে বেশ কয়েকটা কোশ্চেন আমার করা দরকার। ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে বলেছে আপনি ছেলে, হ্যাঁ, এবং সেটা ছোটবেলা থেকেই আপনাকে ওই পরিবেশে বড় করার চেষ্টা করা হচ্ছে। ফিজিক্যালি আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে যে গ্রোথ, সেটা আসলে মেয়ে। 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা হলো। সাধারণত এই সময় মেয়েদের পিরিয়ডের জন্য যে ব্যাপারটা থাকে, যখন আপনি ডাক্তারের কাছে গেলেন ওই সময়টাতে কি হলো? আপনার কি এই পিরিয়ডের ব্যাপারটা কন্টিনিউ হয়েছে নাকি আলটিমেটলি এটা অফ ছিল? না, অফ ছিল। ভেরি স্ট্রেঞ্জ সিচুয়েশন। দেখেন, ওই জন্য বলি না যে আল্লাহ আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠায় এটার উপরে মাস্তানি না করাটাই বেটার। অনেকেই করেন ইনফ্যাক্ট। দেখেন, ওনাকে আপনারা ভিডিওতে আসলে দেখতে পারবেন, উনি ডেফিনেটলি শি লুকস লাইক এ গার্ল, একটা মেয়ের মতো। ওনাকে বাহ্যিকভাবে যেটা দেখা যায় উনি মেয়ের মতো, কিন্তু মেয়েদের সাধারণত শরীরের যে স্বাভাবিক ব্যাপারগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে মান্থলি যে বিষয়টা, সেটা ওনার নাই। হ্যাঁ, আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করেছি যে আজকে এই অনুষ্ঠান বোঝার জন্য কিছু মেডিকেল টার্ম আমরা ইউজ করব, সেটা অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকেই আপনারা বিষয়টাকে দেখবেন, বিকজ স্টোরিটা ইজ ভেরি সেন্সিটিভ। এবং 18 বছর বয়সে সেটা হয়নি। তখন ডাক্তার যে রিপ্লাইটা দিল সেটা হচ্ছে যে একটা ইমারত, যেটা 6তলা ইমারত একটা তৈরি হয়ে গেছে, যেটা পাঠাইছে আল্লাহ যেভাবে দুনিয়াতে, এটাকে ভেঙে চুরে নতুন করে করতে গেলে এটা সেরকম হবে না। নাও টেল মি, এই মেয়েটা কোথায় যাবে? ও তো না ছেলে, ও তো না মেয়ে। এবং এটা
ওর জন্য কতটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমি আপনাকে কথাগুলো বলছিলাম একটা প্রশ্ন করার জন্য, সেটা হচ্ছে আপনি নিজে থেকে কি অনুভব করতেন ওই সময়টাতে? নিজে থেকে নিজেকে কি মনে হতো, মেয়ে না ছেলে? নিজে থেকে ছেলে মনে করতো। যখন রং নাম্বারটা চলে আসলো আমার জীবনে, তখন আমি নিজেকে একদম মেয়ের মতো ভাবতাম। মানে কাজকর্মে আমি ছেলে, কিন্তু আমি ওর সাথে কথা বললে আমাকে নিজেকে মেয়ে ভাবতাম। তার মানে ওকে কাজকর্মে যেটা গিফট করেছে সেটা হচ্ছে সোসাইটি। আলটিমেটলি ওকে ছোটবেলা থেকে পরিবার এবং সোসাইটি আমরা ওকে ভাবে বড় করেছি যে না ও হচ্ছে ছেলে। কিন্তু দেখেন যখন ওর জীবনে একটা ছেলে রং নাম্বারে আসলো তখন ও ভিতর থেকে ফিল করা শুরু করেছে মেয়ে। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমরা আরো সামনের দিকে আগাবো। হ্যাঁ বলেন। তারপর কথা বলতেছি এইভাবে আমার ব্যথাটাও কন্টিনিউ হচ্ছে, অনেক হচ্ছে। মানে পিঠের ব্যথা হতে হতে আমি যখন ডক্টরের কাছে আসলাম, আমি মালিবাগে পদ্মাতে আমি আসলাম ডক্টর কানিজ মাওলা, অধ্যাপিকা কানিজ মাওলাকে দেখেছি। দেখার পর উনি কিন্তু প্রথম দিন আমাকে এভাবে আমার দিকে তাকায় না। হ্যাঁ, উনি শুধু খালি বললো তোমার কি সমস্যা? আমি বলতেছি আমার পেটের সমস্যা, এটা। আমার মা আমাকে নিয়ে আসতো, আমার মা আর আমার খালাতো ভাই। বলতেছি আমার পেটের সমস্যা, আমার কিছু খেতে পারতেছি না, আর আমার পিঠে অনেক ব্যথা। আমার পিঠটা ফুলে থাকতো, একদম ফুলে থাকতো। থাকার পর বলতেছে যে পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর ভাইয়া কি হলো, আমি ডক্টর কাছে গেলাম। যখন ডক্টর আমাকে আলট্রাসাউন্ড করতে নিল, নেওয়ার পর দিয়ে ঢুকতেছে নুর আলম আসো। আমি ভিতরে ঢুকতেছি আর বলতেছি যে না আপনাকে তো বলি না, আপনি তো নুর আলম না। আমি নুর আলমকে বলেছি আপনার মনে কোথাও ভুল হয়েছে। তা আমি বলতেছি আমি নুর আলম। বলতেছে না ভিতরে যান, আপনি বাইরে যান, আপনি আসবেন কেন? তো আবার বাইরে আছে। তারপর দিয়ে আবার ডাকলো। তারপর দিয়ে বললো যে ম্যাডামকে ফোন দিতে হবে। তখন ম্যাডামও যায় না, ম্যাডাম আমার দিকে ওইভাবে তাকায় না। আচ্ছা, প্রথম দিন যেদিন আমি ডক্টরের কাছে গিয়েছি উনি এবার তাকান, উনি শুধু রিপোর্ট করে দিয়েছে। আচ্ছা, আর 3 দিনের একটা দিয়েছে। পরে দিয়ে আমি ভিতরে ঢুকার পর দিয়ে আবার ঢুকার পর দিয়ে আলট্রাসাউন্ড করে বসা দেবে স্যার। উনি আমাকে আমার পেটের সমস্যার জন্য উনি আমাকে আলট্রাসাউন্ড করতেছে। উনি বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ডাক্তার বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ওর তো জরায়ু নাই। আমার মাকে বলতেছে ওর তো জরায়ু নাই, ওকে ও তোমার গার্ডিয়ান ডাকো। আমি তখন স্ট্রং, আমি বলতেছি স্যার যেটাই থাকুক, আমি ট্রিটমেন্ট করতে আসছি, আপনি আমার রিপোর্টটা করেন, আর কিচ্ছু চাই না। আমি জরায়ু নাই মানে কি জরায়ুটাকে ফেলে দিয়েছে নাকি এটা কি ন্যাচারালি না? আদৌ জানি না ভাইয়া। বিগ কোশ্চেন। ওকে, তারপর দি বলতেছে যে ওকে। তারপর দিয়ে আসলো ভাইয়া, বিশ্বাস করেন কতগুলো মানুষের সামনে আমার কি যে লজ্জা লাগছে। তখন মন চায় যে যদি সাথে আমার একটু ছুরি থাকতাম, পেটের ভিতরে ছুরিটা ঢুকে দিই। যে সবগুলো মানুষের সামনে আপনি তো মেয়ে না, আপনি তো ছেলে না, আপনি মেয়ে, আপনি কেন এখানে আসতেছেন? রিপোর্টটা তো আপনার না, রিপোর্টটা তো অন্য একটা ছেলের। তারপর আসার পর আবার ইয়েতে গেলাম, পিঠের টেস্টটা করবে মেডন্ডের। পিঠে কেন এই ফার্স্ট টাইম জানতে পারলেন যে আপনার শরীরে জরায়ু নেই? এই ফার্স্ট টাইম আমার মাও জানলো। জানার পর আমি বাসা যাই, কি যে কান্নাকাটি যে তুমি আমাকে কেন ছোটবেলা অপারেশন করলো, আমি ট্রিটমেন্টও করতে পারতেছি না এখন, তুমি কোন ডাক্তারের কাছে নিল? মাকে আমি কি করবো রে বাবা, আমি কি আর এত বুঝি না? কিন্তু ডাক্তার দেখে তো বোঝার কথা যে জরায়ুটা কি ন্যাচারালি নাই নাকি এটা ফেলে দেওয়া হয়েছে। না, এটা বলে না, কিছু বলতেছে কোথাও অপারেশন করেছেন, আমি কি উত্তরে জাহানার গেলেন, আর কিছু বলে নাই। এতটুকু জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপরে যখন আমি ফিডে ট্রিটমেন্ট করতে গেলাম, তারপর উনি বলতেছে যে আপনি পিঠটা একদম সোজা করেন, করেন বলছি। আর বলতেছে আপনি যুগা ধরে আছেন কেন, আপনি সোজা করেন। এখন আমি আমার লজ্জা, আমি পিঠটা সোজা করতে পারতেছি না। 3-4 জন মানুষ এখানে ইয়ে করার, এখন আমি পিঠটা সোজা করতে পারতেছি না। ছেলেদের ড্রেস পরা। আমি বলতেছি আপনি নুর আলম তো, আপনার তো না এটা পরীক্ষা। আমি বলতেছি এটা আমারে। আমি বলছি ভাই প্লিজ বাইরে যাবেন না, এটা আমার টেস্ট। তারপরে উনি পরীক্ষা করার পর দেওয়ার পর ওনারা কি লিখলো জানি না, কানিজ মাওলাকে যখন আমার রিপোর্টটা দিলাম 1 সপ্তাহ পরে সবগুলো রিপোর্ট নিয়ে দেওয়ার পর উনি কি বললো জানেন? উনি বলতেছে যে ওর বেস্ট কেটে পেলাম।
সরাসরি বললো যে breast হ্যাঁ কেটে- ওর বেস্ট কেটে পেলাম, ওর বেস্টের কারণে ও যোগাতে উঠতে পারতেছে। কবে থেকে কি হয়েছে ওর সমস্যা কি হয়েছে, কি যে অবস্থা। কতগুলা মানুষ তখন কালমার সামনে কালমালে বলতেছে যে ওর বেস্ট কেটে পেলাম, তারপর দিয়ে বলতেছে যে না, আমি আর যাই না। আমি বলতেছি যে তখন আমার ফ্যামিলির সিদ্ধান্ত আমার বেস্ট কেটে ফেলবে, ফ্যামিলির সিদ্ধান্ত কেটে ফেলবে। Okay. কেটে ফেলবে, যেহেতু ও বলতেছে ও বেস্টের কারণে জুকা ধরে হাঁটতেছে, ও বেস্টটা পালা Basically আপনি দিলে- লজ্জা পাইতেন এই কারণে এটা করতেন। হ্যাঁ আমি যেহেতু জুকা ধরে বলতেছে ওর মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছে, পরে ওর ক্যান্সার হয়ে যেতে পারে এবং ও অল্প বয়সে জুকা হয়ে যেতে পারে। এখন যে আমি বসে আছি এখন আমার ব্যথা হচ্ছে, চিন্তা হচ্ছে। তারপরে কেটে ফেলার কথা বললো এবং ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নিল কেটে ফেলা হবে। ফ্যামিলি থেকে আমার বোন বলতেছে যে না মা কাটবো না, আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবে থাকুক। কিন্তু আমার মা বলতেছে যে ও তো ফ্রিভাবে চলতেছে না। আমার মা বলতেছে আল্লাহ বাবা আমাকে এমন দিয়েছে, তুমি এমনই থাকো, তুমি কিসের জন্য এটা লুকাও, এটা লুকার তো কিছু না। কে বলছে এটা? আমার মা বলতেছে হ্যাঁ। এটা লুকানোর কিচ্ছু না বাবা। বাবা দেখো একটা, আমি মাকে কিভাবে বলবো, কিভাবে বুঝাবো? আমার একটা হাত না থাকলে আমি মাকে দেখাতে পারতাম মা আমার হাত নাই। এবং আমি সে ছোট্ট 6 বছর বয়স থেকে আমি নিজেকে নিজে আড়াল করে গোসল করেছি। আমার জামা কাপড় শেষ করতাম, এক্সট্রা ওয়াশরুম। এবং আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এক্সট্রা করে দিয়েছে সব। ফ্যাক্টটা হচ্ছে কি, স্বাভাবিক এবং অস্বাভাবিকের একটা দ্বন্দ্ব। আমরা যারা স্বাভাবিক মনে করি নিজেদেরকে, তারা আমাদের সোশ্যাল সিস্টেমে বা আমাদের চিন্তার জগতে বা আমাদের দৈনন্দিন জীবনে অস্বাভাবিক জিনিসগুলো দেখলে কেন জানি মানতে পারি না, বা কেন জানি তাদেরকে স্বাভাবিকভাবেই যেভাবে নিজের জীবনে বা সামাজিক জীবনে জায়গা দেওয়া দরকার সেটা দিতে পারি না। এই জন্যে একটা অস্বাভাবিক যখন এই স্বাভাবিকের সাথে মিলতে চায় বা 8-10 জন মানুষের সাথে মিলে সামনের দিকে যেতে চায়, তখন তার ভিতরে যে মিথস্ক্রিয়াগত ভয়ঙ্কর রকমের জটিলতা তৈরি হয়, সেটা যে তার জীবনকে পুরোটাই জাহান্নাম বানিয়ে দেয়, সেই গল্পটা হচ্ছে আজকের গল্প। অনেকগুলো যোগ বিয়োগ দাঁড় হয়েছে, অনেকগুলো যোগ বিয়োগ। এরপর কি হলো? ফ্যামিলি থেকে এরকম একটা কথাবার্তা চলছিল যে কেটে ফেলবে, তারপর কেটে ফেলার পর দিয়ে হলো কি বলতেছে যে কেটে ফেলবে। এখন আমার ফ্যামিলির সবাই, কিন্তু আমি এখন কাটবো না। আমি তখন কাটতে চেয়েছি, যখন আমার একটা রং নাম্বারের কথা বলতেছে তখন আমি আর কাটতে চাচ্ছি না। মানে আপনার ভিতরে ফিল হয়েছে না আমি আসলে মেয়ে ছেলেটাকে আমি পছন্দ করি, ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা। আরো কি অনেক কথা বলতাম, অনেক কথা বলতাম। এর ভিতরে আমার অনেকগুলো বন্ধু আছে, ছেলে বন্ধু, তাদের সাথে মিশতেছে না? কার না শেয়ার করতেছি না কারোর সাথে, শুধু আচ্ছা। আমার গল্পটা আজ এখানে শেয়ার করতেছি। আজকে ফার্স্ট টাইম? হ্যাঁ। মানে এর আগে আপনি ওভাবে কাউকে ইন ডিটেইল বলেননি? না। ফ্যামিলি মেম্বাররা জানে, বাট বাইরের কেউ এভাবে জানে না? না, ফ্যামিলি মেম্বাররা যে আমি কার সাথে কথা বলতেছি সেটাও জানে না। না, এরকম হয় জীবন গল্পে, কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে যে তারা এসে ফার্স্ট টাইম এখানে বলে, হ্যাঁ। এর আগে কোথাও বলে নাই। হ্যাঁ। তো আমি একটা ছেলের সাথে কথা বলতেছি, বলতেছি, আর তখন আমি স্বপ্ন দেখতাম যে আমি ভালো হয়ে যাব বা আমি মেয়ে হয়ে যাব। আপনার নিজেকে অসুস্থ কেন মনে হতো বলেন তো? অসুস্থ মনে হতো এই যে আর কিছু ডাক্তারের দেওয়া চাপিত জিনিস, আবার কিছু যে আমি অসুস্থই তো। প্রথমে যে জিনিসটা ছিল যে অন্ডকোষের যে ব্যাপারটা, এটা তো ডাক্তার অপারেশন করে ফেলে দেয়নি? না। দিয়েছে? না, এটা এখনো আছে, এটা এক্সিস্ট করে। তারপরেও আপনি বাকি যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই একটা মেয়েদের শরীরে যেভাবে আছে সেভাবেই আছে। তাহলে যদি অপারেশন করার বিষয়ই আসে, তাহলে ডাক্তার কি করবে? আপনাকে ছেলে কেন বানাবে? ডক্টর বলতেছে ও যেহেতু মানে ঝুঁকা ধরে হাঁটতেছে, হ্যাঁ। ও একদম সোজা হয়ে হাঁটবে, যেহেতু ওর ক্যান্সারের দিকে চলে যাবে। আচ্ছা। হাড়ের গোড়া মানে লজ্জাটা থাকবে না, ঠিক আছে। ও ঘোড়া রক্ত হয়তো জমাট হয়ে যেতে পারে, হ্যাঁ। বা ও ঝুঁকা ধরে হাঁটতে হাঁটতে পরে শেষে ও একদম ঝুঁকা হয়ে যেতে পারে। হ্যাঁ। তাহলে ওর ভবিষ্যৎটা কি? ও তো চলতে হবে। আচ্ছা। ও তো বাঁচি থাকতে হলে কিছু কর্ম করে খেতে হবে। তারপর যখন উনি আমাকে বলার পরে দিয়ে আমি বললাম যে মা আমি দেশে যাব, আমি দেশে যেয়ে তারপর সিদ্ধান্ত নেবে। না, ওনারা ঢাকা থেকে অপারেশন করবে, করার পরে দিয়ে আমি এখন কাঁদতেছি যে আমি কি করব, আমি একদম দিশেহারা। একবার বলতেছি করলে হয়তো আমি ভালো, আবার বলতেছি করে আমি কি করব। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, যেহেতু আল্লাহ সন্তুষ্ট হয়ে তো আমাকে দিয়েছে, এটা আল্লাহ আমাকে মানে খুশি হয়ে এটা দিয়েছে, যেহেতু আমি তো আল্লাহকে অসন্তুষ্ট করে
কিছু করতে পারবো না। এটা ভাবার পর দিয়ে হলো কি আমার মা আমাকে ঢাকায় রেখে গেল। রেখে যাওয়ার পর ওনারা আমাকে অনেকগুলা সুই দিল, অনেকগুলা সুই, আমার দুনো হাত ফুলে গেছে। সুই দিতেছে, একের পর এক সুই দিতেছে, সুই দিতেছে। আমি চলে গেলাম। সুই দিল কেন? সুই দিতেছে আর কি বিভিন্ন ইয়েতে, যেহেতু একটা বেস্ট, মানে আলটিমেটলি জিনিসটা যাতে গ্রো না করে বা জিনিসটা যাতে শুকিয়ে যায় এরকম কোনো ব্যাপার স্যাপার না। এরা সুইগুলা দিতেছে কেন, মানে একটা প্রাথমিক ট্রিটমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা এর ভিতরে দিতেছে, মানে অপারেশন করার আগের যে স্টেপগুলো। হ্যাঁ, আমি চলে গেলাম চুরি করে দেশে। আমি আর থাকতেছি না, আমি চলে গেলাম। আমি গাড়িতে উঠে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার মা আমাকে বকতেছে, কেন তুমি এমন করতেছো, তুমি ডক্টর কাছে গেছো, তুমি ইয়ে করতেছো না, এটা সেটা ওটা। তারপর আমি বলতেছি, মা আমি করবো কিছুদিন পর, মা আমি এখন করবো না, আমি কিছুদিন পর করবো। তারপরে হলো কি এভাবে আমি ওই রং নাম্বার সাথে কথা বলতেছি, চলতেছে। আচ্ছা, রং নাম্বার সাথে কথা চলতেছে। এর ভিতরে আমি আর পিঠের ব্যথা থাকতেছি না। আমার ভাই কানাডাতে মানে বাইরে চলে গেছে। চলে যাওয়ার পর আমার ভাই যখন বাইরে চলে গেছে, যাওয়ার পর আমি 2014 সালে রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমার ভাই বিদেশ যাওয়ার সময় একটা টাকা অ্যাডভান্স নিয়েছে, 12,80,000 টাকা অ্যাডভান্স নিয়েছে, সেহেতু আমি দোকানটা ছেড়ে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? না, বিক্রি না, অ্যাডভান্স নিয়েছে। আচ্ছা, আমাদের যে জায়গা রেস্টুরেন্ট ছেড়ে দিলেন মানে কি করলেন আসলে? রেস্টুরেন্ট থেকে কি করলেন? রেস্টুরেন্টটাকে মানে আমি করেছি যে ভাড়া দিয়ে দিয়েছি। আমাদের দোকানটা আমাদের নিজের। যখন আমি রেস্টুরেন্টটা ভাড়া দিয়েছি, দেওয়ার পরে ভাই বাইরে চলে গেছে। এখন আমি ট্রিটমেন্ট করব। এর ভিতরে আমার কথা হচ্ছে, আমার স্বপ্ন দেখা শুরু হয়ে গেল যে হয়তো আমার জীবনে কোনো একটা ভালো কিছু আসবে। তারপরে এই তো যাইতেছে দিন, সুন্দরভাবে যাচ্ছে। 2014 সালে যখন আমি আবার ডক্টরের কাছে আসতেছি, আবার ডক্টরের কাছে দেখালাম যে আমার জিনিসটাকে নিয়ে আমি জানতে পারলাম। ওনারা আমাকে ভার্ডেনে ডক্টর আহসানুল আমিন স্যারের কাছে গেলাম। আমি বারডেম না, উনি ঢাকা মেডিকেলে বসে। আচ্ছা, ডক্টর আহসানুল আমিন স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে 2014 সালে শুরু করার আগটা কি হলো, আমি প্রত্যেক রাত কান্না করতাম। প্রত্যেকটা রাত তাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করতাম। আমার মাও কান্না করতো আমার কান্না দেখে। এমন একটা সবেরাত নয় যে আমি চিৎকার দিয়ে আল্লাহর কাছে না কাঁদছি যে আল্লাহ আমার জীবনে কি হইতেছে, আল্লাহ আমার জীবনে কি হইতেছে। তারপরে প্রত্যেকটা রাত আমি কান্না করতাম। কান্না করার পর হলো আমার মা বুঝতে পারতো। তখন আমার মা বলেছে যে সাইডটা বেশি ওই সাইডটা আমি বেছে নিব আমার সন্তানের জন্য। মানে যে সাইডটা বেশি? হ্যাঁ, ও যদি মেয়ের সাইডটা ঠিকই থাকে আমি মানে নেব। আচ্ছা, থাকে না দুনিয়া ভরে, তবে তুমি ডাক্তার কাছে যাও। তখন আমি মায়ের কথা শুনে আমি অনেক খুশি, হ্যাপি, যেহেতু আমার একটা সাপোর্ট আছে। আর তাছাড়া আমি একটা লোকের সাথে ফোনে কথা বলতে পছন্দ করেছি। ও কি জানতো আপনার এইরকম সমস্যা? ও জানতো? ও আজও জানে না? ওকে, বলেন তারপর। তো ডক্টর কাছে যাওয়ার পর ডক্টর বলতেছে যে একই প্রশ্ন, তোমার মেয়ে দেখলে আসে না, ছেলে দেখলে আসে, বা তোমার শরীরে তুমি কি ফিলিংস করতেছো? তখন আপনি কি অ্যান্সার করেছেন? আমি এটাই বলেছি যে আমি ছেলে দেখলে আসে। মানে আপনি ছেলেদেরকে অনুভব করেন? অনুভব করে, হ্যাঁ, ছেলেদেরকে ফিল করে। বলতেছে যে এখন তোমার বেসটা পালাই দিব। আমি বলতেছি রিপোর্টগুলো আগে করেন প্রত্যেকটা। তখন আপনি কনফিউজ, আসলে কি করবেন? হ্যাঁ, তখন আমি কি করব, একদিক দিয়ে আমি কি করব সেটাই ভাবতেছি। ভাবার পর হলো কি, একদিন ডক্টর কাছে আসা যাওয়া করতেছি, এবং জীবজন্তুর মতো আদৌ নোয়াখালী দেশে কিন্তু সবাই তাকায় একটা বিয়েতে হলে। এর ভিতরে আমার বললাম না, বোনদের বিয়ে হয়েছে, মামাদের বিয়ে হয়েছে, কখনো আমি কোথায় যাই না, আমি ঘর থেকে বাড়ি না, আমি বাজার টু বাড়ি
রাইট, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি যারা তাকায় বা যারা খোঁজ করে এদেরকে দোষ দিয়ে আসলে লাভ নাই। মানে যখন আপনার সম্পর্কে আমাকে বলা হচ্ছিল, আমাদের টিম মেম্বার নোমান আপনার সঙ্গে কথা বলেছে, যখন আপনার সম্পর্কে আমাকে রিপোর্ট করা হচ্ছিল যে এরকম একটা স্টোরি, এরকম একজন ভদ্রমহিলা এখানে আসতে চায়, তখন আমি ওকে মানে অবাক হয়েছি যে তুমি এগুলো কী বলছো, তুমি ভালো করে কথা বলেছো, তুমি কি টার্মটা সম্পর্কে তুমি জানো, তুমি আগে স্টাডি করেছো, দাঁড়াও আমি নিজে একটু খোঁজ খবর নিয়ে দেখি। তারপর আপনাকে বোধহয় আবার ফোন করতে বলেছিলাম আমি, সে সেকেন্ড টাইম সে ফোন করেছে, সে কথাবার্তা বলেছে, বলে আবার আমাকে রিপোর্ট করেছে। আমি নিজেই অনেক বেশি কিউরিয়াস ছিলাম আমি, এবং সেই জায়গাটা থেকে আপনি হয়তো আমাকে চিনেন, আমার সঙ্গে কথা বলছেন 1-2 ঘন্টা যাবত, হয়তো কনসিডার করবেন, কিন্তু সমাজের 8-10 জন যারা মানুষ আছেন, ইভেন যারা যে ভিডিওতে এসে লক্ষ মানুষ দেখছে, এদেরকে তো ওই সবাইকে তো সেভাবে এভাবে চেনার কোনো সুযোগ নাই। কিন্তু এই লক্ষ চোখের কিউরিয়াস চোখকে মানে ফেস করা এটা খুব ডিফিকাল্ট একটা বিষয়, এটা আমি আমার নিজের জায়গা থেকে বুঝতে পারি। এবং এটা সহ্য করে একটা মানুষ বেঁচে থাকা এটা খুব কঠিন একটা বিষয়, যেটা আপনি আপনার জীবনে এখন পর্যন্ত করে চলেছেন। জি, ঠিক আছে, তারপর কি হলো? তারপর ডক্টর কাছে আসতেছি, ডক্টর আবার রিপোর্ট দিল, ডক্টর আসাদুল আমিন স্যার কিছু রিপোর্ট দিয়ে, রিপোর্টগুলা করার পর বলতেছে যে তুমি ইয়ে করো, আরেকজন ডক্টরের কাছে যাও। আরেকজন ডক্টরের কাছে হরমোন বিশেষজ্ঞ, এখন আমি সব হরমোন দেখাতেছি। দেখার পর দিয়ে উনি হরমোন ডাক্তারের কাছে যাওয়ার পর কি হলো, উনি আমাকে অনেকগুলা পরীক্ষা দিয়েছে, সবগুলা পরীক্ষা বাড়েনি, সবগুলা পরীক্ষা বাড়েনি। বার্ডেমের মধ্যে এতগুলা পরীক্ষা আমার দিয়েছে, একে 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 এখন আমি ওই ইয়েটা আনেছি, পরীক্ষা একের পরে আমাকে মানে খাওয়া অফ রেখে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্ট করেছে। এখন আমাকে নাভিতে একটা টিকা দিয়েছে, আমার ওই নাভিটা পেকে একদম যাকে বলে দুর্গন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো ওই এই টেস্ট করার জন্য, হ্যাঁ টেস্ট করার জন্য ওগুলা ইয়ে দিয়েছে, উনি অনেক ইয়ে করছে, উনি আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে। আচ্ছা, তারপর যে বাবা শোনা তুমি ট্রিটমেন্ট করার পর তোমার একটা ডিসিশন আছে। মানে আলটিমেটলি ওনারাও বুঝতে পারতেছিল না যে আসলে কোন দিকে কনভার্ট করবে, না ছেলে না মেয়ে। কারণ ছেলেরও কিছু উপাদান আপনার শরীরে আছে, মেয়েরও কিছু উপাদান আপনার শরীরে আছে, এবং পরিপূর্ণ ছেলেও না, পরিপূর্ণ মেয়েও না। ফ্যাক্ট ইজ, যেটা ফ্যাক্ট সেটাই। এখন ওনাকে আসলে কোন জায়গাটা আসলে পরিচয়টা বিল্ড করবে সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ বলেন। তারপর আমি যখন ট্রিটমেন্টগুলো দিতেছি, ঢাকাতে থেকে আমি করতেছি সবগুলা আর কি, রিপোর্ট করতেছি, আর দেন আমার তো কথা চলতেছে, আর আমি প্রত্যেক দিনে ভাবতেছি, নিত্য নতুন স্বপ্ন দেখতেছি। হ্যাঁ, একটা মেয়ের মতো করে যেভাবে স্বপ্ন দেখে, একটা মেয়ের মতো স্বপ্ন দেখতেছি। ইভেন আমার শরীরে কোনো ছেলে হাত দিতে পারে না, আমার মানে ওই জিনিসটা ইয়ে লাগে। কেউ যদি দুষ্টামি করে কি হাই ফ্রেন্ড কেমন আছে, আমার ভালো লাগতেছে না, উইয়ার্ড লাগে বিষয়টা। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে জড়াদের বলি না হ্যাঁ ভালো আছে, বা এবং আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। মসজিদে পড়েন? হ্যাঁ, মসজিদে পড়ি, ছোটবেলা থেকে এটা অভ্যাস। এটা আপনি যে মসজিদে পড়েন সেখানে কোনো সমস্যা হয় না? আচ্ছা, আমার এলাকার মানুষ মসজিদে পড়ি, সমস্যা নেই, এমনিতে তো মানুষ। না, আমি তো জানি আমাদের রিলিজিয়নে মেয়েদেরকেও মসজিদে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু আমি ছেলেদের সাথে একসাথে পড়ি, এবং আমি প্রথম কাতারে পড়ি, এবং আমি আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি সূরা আর রহমান সূরা ইয়াসিন সূরা কিছুটা মুখস্থ আছে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি এখানে নামাজ পড়েছেন, আমি দেখেছি। হ্যাঁ, তারপরে আমি 5 ওয়াক্ত নামাজ এবং আমি তাহাজ্জুদ নামাজ পড়ি সেই ছোটবেলা থেকে, ওই নিজেকে কিওর করার জন্য যে দোয়া। আমি আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ শুধু তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, অনেক টাকা দিয়ে কি করবো আমার যদি জীবনে সুখ না থাকে, অনেক সম্মান দিয়ে কি করবো আমি যদি বাঁচার মতো না বাঁচতে পারি। এডিট পার সৈকত, এই যে আকুতিগুলা এর আগেও কিন্তু আছে, এগুলা ভুলেও টাচ করবেন না। হ্যাঁ, এগুলোই এই গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। হ্যাঁ, মেডিকেল টার্ম বিষয়গুলো খুব সেন্সিটিভ আছে, কারণ এগুলো দিয়েই কাভার করবে। সো একটু মাথায় রাখেন, ব্যালেন্স হবে নইলে। এডিট পার্ট ক্লোজ। বলেন তারপর। ভিডিও পার্ট কিন্তু চলতেছে এখনো? হ্যাঁ, তারপরে ট্রিটমেন্টগুলো মানে টেস্টগুলো করতেছি, এখনো ট্রিটমেন্ট করতেছি না, মানে টেস্টগুলো করতেছি। টেস্টগুলো করতে একে একে টেস্ট দিতেছে। একটা টেস্ট দিয়েছে 3 মাস পর, একটা টেস্ট 3 মাস পর আর কি মানে টেস্টের দেবে। আমি সিরিয়াল দিয়ে গিয়েছি, তারপরে 3 মাস পর আসি, আমি সবগুলো টেস্ট করি। টেস্টগুলো করতে আমার আর ভালো লাগতেছিল না। হঠাৎ করে আমি আবার 2014 সালে একদম অফ করে দিয়েছি, আজ পর্যন্ত অফ। মানে কোনো কারণ ছাড়াই আপনি হঠাৎ করে অফ করে দিয়েছেন? হ্যাঁ, অফ করে দিয়েছি, আমার ভালো লাগতেছে না। আচ্ছা,
আমার আর ভালো লাগতেছে না, আমি আর ডাক্তারের কাছে যাইও না হ্যাঁ যে আমার রিপোর্টগুলো কি আসতেছে, বা আমি রিপোর্টগুলো দেখাও না, একেবারেই দেখান না? না আদৌ দেখাই না। দেখেছি, ওটাকে 2014 সালের ঘটনা। হ্যাঁ 2014 সালের আচ্ছা। এই দিন, তারপর বলতেছি এখন জি। 2014 সালের পর আর দেখাই না এ পর্যন্ত। রিপোর্টগুলো এখন আমার কাছে আছে, কিছু আছে, কিছু আর কি নষ্ট হয়ে গেছে হয়তো, ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলেন। তো আলহামদুলিল্লাহ আমার ভাই বোন আমাকে অনেক সম্মান করতো। আমার ভাই আমার জন্য শার্ট নিয়ে যেত বাজার থেকে, আচ্ছা। আমার বোন আমার জন্য কিন্তু আমার আসতো না, আমার বেস্টে আসতো না, লজ্জা পেতাম। আমি যে শার্টটা না পরতে মানে পছন্দ করতাম, ওই শার্টটা আমি একবারে পুরান করে ফেলতাম পরতে পরতে, কারণ আমার একটা শার্ট পরে ঘুমাইতে হয়, আবার ইয়ে করতে হয়, চলতে হয়, তো আমি ওই শার্টগুলো নিতাম। আমার জামা কাপড় আমার ভাইয়েরা কিনতে মানে অনেক কিনে আমার ভাইয়েরা, যে যেটা ভালো লাগে ওটা পরো, যেটা ভালো লাগে ওটা পরো, কিন্তু আমি সবগুলো শার্ট পরতে পারতেছি না, কিছু শার্ট পাতলা হয়, আমি ওই কারণে ওইভাবে চলাফেরা করতে অভ্যস্ত। তখন জামা কাপড় ভাইয়া কিনে দিত, আমার বোন বা বোনের জামারা কিনে দিত, কিন্তু আমি পরতে পারতাম না, আমার যেন আসতো না। না আসলো কি হতো, আমি বলতাম যে আমি কিনবো, পরে শেষে আমি কিনবো, তারপর আমি কিনলে যে জামাটা আমার গায়ে আসতো, একটা জামায় হয়েছিল কি অনেকবার পরি, আর একটা জামা হয় কি ধরিয়ে না, কারণ আমার সমস্যা যেহেতু আমার আসে না, আমার কিনা লাগে বয়স্ক মানুষের জামা, আচ্ছা, যেহেতু একটু বড় একটু মোটা কিনা লাগে। না কিন্তু কখনো মনে হতো না যে সবাই তো আপনাকে ছেলে হিসেবেই চেনে আশেপাশের লোকজন, কিন্তু আপনি ভিতরে তো একজন মেয়ে, আপনি নিজেকে এভাবেই মানে ওই ছেলেটার সঙ্গে কথা বলার পর আপনি নিজেকে এভাবেই অনুভব করছেন? এভাবে অনুভব করতেছি। আপনি মেয়েদের মতো করে যেভাবে চলে ওই রকম ভাবে চলাচল করা, চুল বড় করে ফেলা, শাড়ি পরা, এগুলো কখনো মনে হতো না? না, এটা আমার এখনো আসে না, এখনো আসে না। কারণ আমি ছেলেদের সাথে বড় হয়েছি, এবং আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো মাঝে মাঝে যে আচ্ছা তোমার সমস্যা, অত জিজ্ঞেস করতো না, যেহেতু আমি একটু ভালো ফ্যামিলি সন্তান, ভয় অনেক টাইমে জিজ্ঞেস করতো না, কি জানি না সেটা, বলতো কি তোর সমস্যাটা কি, আমি কি না আমার একটু সমস্যা, হরমোনের সমস্যা, তো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, আমি বিয়ে করতে পারবো, আমি মানে বলতাম যে আমি ছেলে, আমি বিয়ে করতে পারবো, এই জিনিসটা আমি সবার সাথে বলতাম, মানে আমার ফ্রেন্ডের সাথে বলতাম একটু হরমোনের সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দিয়ে এভাব করতে করতে যাক যেতেছে হঠাৎ করে আমার বাবা, আমি যখন ট্রিটমেন্ট চাই না, আমার বাবা পত্রিকাতে পেলো কোন জায়গায় নাকি এমন একটা ট্রিটমেন্ট করা হয়, আচ্ছা, পত্রিকাতে পেয়ে বাবা ঢাকা আসলো আর কি হলো, হাজাকাররা বাবার পকেট থেকে সবগুলা টাকা টুকা সব নিয়ে গেল। এখন পুরা রাত মগবাজার ফ্লাইওভার আছে না, ফ্লাইওভার নিচে কাটাইছে বাবা, রাত তখন 1টা বাজে, নোয়াখালী দেশে যাবে বা কিভাবে, বা আংটিদের বাসায় আসবে কিভাবে, এর ভিতরে বাবা আংটির ছেলেকে ফোন দিয়েছে যে এ ব্যাপার, আরে আমি তো চিনি না ঢাকাতে, যেহেতু আমার বাবা ছোটবেলা থেকে বিদেশ, 16-17 বছর থেকে বাবা বিদেশ চলে গেছে, সে ছোটবেলা থেকে বিদেশ, আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছে, আমার দাদা 9 বছর বয়সে মারা গেছে, আমার বাবা সেই থেকে কষ্ট করে বোনদেরকে বিয়ে দিয়েছে, ভাইদেরকে মানুষ করেছে, এবং নিজের ছেলে মেয়েদেরকেও যা পেরেছে, আমার বাবা অনেক সম্পদ করেছে। তো বাবা আসছে, ঢাকাতে আসার পর সবগুলো টাকা পয়সা নিয়ে যাওয়ার পর বাবা নাকি কি যে কান্না আমার জড়ায় ধরে, বাবা তোমার জন্য মনে হয় যে আমি যে ট্রিটমেন্টটা ধরি, এই ট্রিটমেন্টটাও মনে হয় যে তোমার জন্য পাচ্ছি না বাবা, আমি কিছু সফল হতে পারছি না, আমাকে ধরে বাবা 3 ঘন্টা, পাশের বাড়ির লোক, আমাদের বাড়ির লোক মানে জ্বর হয়ে পাশের বাড়ির লোক আসছে যে কেন উনি এত কান্না করতেছে, আমাকে গলা জড়াই ধরে, বাবা আমি তোমার ট্রিটমেন্ট কোথাও কি পাবো না বাবা কিসের চিকিৎসা বিজ্ঞান উন্নত হইতেছে, আমার সন্তানের ট্রিটমেন্ট নাই। তখন আমার বাবার কান্না জানেন, আমার দাদু এবং আমার আমার যা আছিল, আমার চাচি আমারা সবাই, আমার মা, আমাদের বাড়ি পাড়া প্রতিবেশীরা সবাই কান্না করেছে। ইভেন আমি প্রত্যেক দিন রাত্রে নামাজ পড়ে যখন কান্না করতাম, তখন কেউ আসলে কেন কান্না করে, মা বলতেছে পেট ব্যথা হচ্ছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আসলে জন্মটাই জন্মের পাপ। আমরা আজকের এই এপিসোডটা খুব নুডলি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, কারণ আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক এবং অস্বাভাবিক, স্বাভাবিকের পাশাপাশি অস্বাভাবিক একটা শব্দটা আমি অস্বাভাবিক বলছি, আসলে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যে কারণে। যদি বলি এরকম যে
8-10 জনের মাঝখানে একজন একটু ব্যতিক্রম হবেন, কিন্তু ব্যতিক্রম যে তাকে 8-10 জন যেভাবে চলেন সমাজে সেভাবেই যেন ঠাঁই দেওয়া হয় এবং সেভাবেই যেন তার জায়গাটা দেওয়া হয়, সেভাবেই যেন তাকে মেনে নেওয়া হয়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে আজকে নূর আলম কিংবা শুভ্রা যেই বসে আছে আমাদের এখানে, ওই জায়গাটায় যদি আপনি হতেন, একটু চিন্তা করে দেখেন তো কী অবস্থা দাঁড়াতো। আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের যেই অধিকার রাষ্ট্র কর্তৃক দেওয়া হয়েছে, যদিও আজকে ওই ইস্যুটা এখানের সাথে যায় না, কারণ উনি থার্ড জেন্ডারেও পড়েন না, তো সেই জায়গাটা থেকে এই থার্ড জেন্ডার যারা আছে আমরা তাদেরকে যেভাবে চিনি বা যেভাবে জানি যে বিভিন্ন সময়ে এসে হাত পাতে, বিভিন্ন রকমের উৎপাত করে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই সমাজ তাদের জীবনে কি কম উৎপাত করেছে? এই সমাজ তাদেরকে স্বাভাবিক জীবন না দিয়ে যে জীবনটা দিয়েছে সেই জীবনটা যদি আপনাকে দিত, তাহলে আপনি কি করতেন? একটু চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, সেদিন আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম, সম্ভবত আমাদের দেশের বাইরের ভিডিও, দেশের ভেতরের না, দেশের বাইরে সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো একটা ভিডিও। তো সেটা হচ্ছে কোনো একটা থানার দারোগা এইরকম যারা হিজড়া আছেন বা তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকে খুব বেদম পেটান পেটাচ্ছে। এটা ভাইরাল ভিডিও এবং চারপাশের লোকজন সবাই হাততালি দিচ্ছে, তারা খুব খুশি। এটার প্রধানতম কারণ হচ্ছে আমরা হয়তো কোনো না কোনোভাবে তাদের দ্বারা টিজের শিকার হয়েছি, কোনো না কোনোভাবে একটা হয়তো বিপজ্জনক একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে নেয়, আমাদের কাছ থেকে তারা এক ধরনের ব্ল্যাকমেইল করে এবং আমরা খুব বিরক্ত হই, আমাদের ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ তৈরি হয় ওদের প্রতি। কিন্তু যে সমাজ তাদেরকে স্বাভাবিকভাবে বাঁচার অধিকার দেয় না, যে সমাজ মারা গেলে কবর দেয় না, যে সমাজ মারা গেলে অনেক সময় জানাজা পর্যন্ত পড়ে না, যেই সমাজ তাদেরকে একটা সময় পর্যন্ত ভোটের অধিকার দেয়নি, যেই সমাজ তার জন্য লেখাপড়ার ব্যবস্থা করে না, চাকরির ব্যবস্থা করে না, তাকে স্বাভাবিক জীবন দেয় না, তাকে 10 জন মানুষের সাথে চলার জন্য যে ধরনের একটা জীবন ব্যবস্থার প্রয়োজন ছিল সেই জীবনটা দেয় না, সেই সমাজ কিভাবে প্রত্যাশা করে যে এই মানুষটা খুব স্বাভাবিকভাবেই খুব সাধারণ আচরণ করে তাকে ভালো কিছু রিটার্ন দেবে? সুতরাং আমরা আমাদের চোখের সামনে যেটা দেখি বা আমাদের চোখের সামনে যে জিনিসটা ঘটে সেখানে আমাদের একটা ইমপ্রেশন তৈরি হবে, এটাই স্বাভাবিক। সেই তাৎক্ষণিক ইমপ্রেশনের জায়গাটা থেকে আমরা যেন কোনো ডিসিশনে না চলে যাই, কারণ আমরা যা দেখি তার পেছনে একটা বড় রিজন থাকে, আমরা যা বুঝি তাৎক্ষণিকভাবে তার পেছনে একটা বিশাল ঘটনা থাকে। সেই ঘটনাটুকু বোঝার জন্যে যতটুকু স্পেস প্রয়োজন, যতটুকু টাইম প্রয়োজন, অতটুকু টাইম যদি আমি নিজেকে দেই বা আমি যদি একটু রিয়েলাইজ করি, তাহলে এই মানুষগুলো যারা আমাদের সমাজে ব্যতিক্রমী হিসেবে আছেন, শুধু আজকের এই যিনি গেস্ট তা না, অন্য অ্যাঙ্গেল থেকেও হতে পারে, তাদের প্রতি আমাদের একটা অন্যরকম রেসপেক্ট গ্রো করবে। কারণ আপনি 8-10 জনের মধ্যে একজন, উনি একজন ব্যতিক্রমী মানুষ, ওনাকে প্রত্যেকটা মুহূর্তেই ফাইট করে টিকে থাকতে হয়। সুতরাং রেসপেক্ট ওনার প্রাপ্য, উনি সেটা ডিজার্ভ করে। জি, যেখানটাই ছিলাম যে বাবা খুব কান্নাকাটি করছে, ট্রিটমেন্টের কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তারপর বাবা আবার বাইরে চলে গেল। চলে যাওয়ার পর আমি বাবা টাকা দিচ্ছে, ভাইয়া টাকা দিচ্ছে, আমি বাড়ি কাজ ধরেছি, বাড়ি করেছি, 3 তলা পর্যন্ত ছাদ দিয়েছি, 1 ইউনিট কমপ্লিট করেছি। এইভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে, দিন যেতেছে, চলতেছে। চলার পর এর ভিতরে আমি ওই যে বললাম না 2014 সালের পর আর কোনো ডক্টর আমি দেখাইনি, না দেখানোর পর হলো আমি মোটামুটি সংসারে আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে আমার ভাইয়েরা, মানে আপনার অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে? আমার বোনের জামাই মাঝে মাঝে টাকা দিচ্ছে, আমার বোনের হাত খরচ দিল আমার অ্যাকাউন্টে দিচ্ছে। ইভেন আমি আমার ভাগ্নিদের সবার নাম আমি রেখেছি। আমার বোনে আমার পেয়ে সাপোর্ট। বাহ, মাশাআল্লাহ। আমার বোন বলতেছে যে, আমার বোন সবসময় বলতেছে তুমি সবসময় আমার কাছে থাকবা, আমার ছোট বোনটা। আচ্ছা, টাকা দিতেছে, ঘর করতেছি, ঘর দরজা করতেছি, ইভেন অনেক সুন্দর করে ঘর করেছি, 1 ইউনিট কমপ্লিট করেছি, 4 ইউনিটের বাড়ি করেছি, বড় করে 2টা ইউনিট নিয়েছি, সবগুলা রুমে ইংলিশ কমেন্ট দিয়ে বাথরুম করে অনেকগুলা, 10টা রুম নিজেরা রাখছি, যেহেতু আমরা ভাই বোন বেশি। আচ্ছা, সবাই মিলে, যেহেতু ভাইয়াকে বিয়ে করাবো, ভাইয়াকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আচ্ছা, ভাইয়াকে বিয়ে করাবো। এবং ভাই ইতালিতে গেছে না, উনি তখন কানাডাতে ছিল। কানাডাতে, দেশের বাইরে? দেশের বাইরে। তো ভাইয়া বিদেশ থাকতেছে। আচ্ছা, ভাইয়া বিদেশ থাকতেছে, হতেছে কি ভাইয়া টাকাটুকু আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। ভাইয়ার কিন্তু অনেক ঋণ, ভাইয়ার কিন্তু আদৌ ঋণ শেষ হয় নাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন। ভাবাই ঋণ দিতেছে, কিন্তু ভাবার টাকা দিয়ে ঘরের কাজ হচ্ছে। হ্যাঁ, তো করতেছি, এর ভিতরে আমি বিভিন্ন স্বপ্ন তো আছে, স্বপ্ন তো মানুষ দেখিয়ে, যেহেতু আমি একটা রং নাম্বারের কথা বলতেছি, জি, রং নাম্বারটা আমার জীবনে চলতেছে। করে রং নাম্বার
আস্তে আস্তে যেতেছে। দেন এখন আমি রং নাম্বার সাথে কথা বলার পর আমি বেস্ট পালাবো না। আমার স্বপ্ন মানে আপনি আমাকে আর স্বপ্ন নিজেকে ঘিরে চেঞ্জ ধরেছে। আচ্ছা, আপনি নিজেকে চেঞ্জ করবেন না। হ্যাঁ, আমাকে স্বপ্ন ঘিরে ধরেছে। দেখি না আমার কি হয়, দেখি না আমার কি হয়, দেখি না Okay. আমার কি হয়, দেখি না কি হয়, ওকে। দেখি না কি হয়, দেখি না কি হতে হতে বলতে বলতেই মানে আস্তে আস্তে হতেছে। হওয়ার পরে ভাইয়া বিদেশ থেকে 2018 সালে আসছে। আচ্ছা। আসার পর ভাইয়া 33,000 টাকা নিয়ে বাংলাদেশ ব্যাক করছে। মাত্র 33,000 টাকা নিয়ে বাংলাদেশ ব্যাক করছে। ব্যাক করার পর হলো কি ভাইয়ার জন্য মানে সম্বন্ধ দেখতেছে। গ্রামের ভাষা যেটাকে বলে সম্বন্ধ। ভাইয়ার জন্য মানে মেয়ে পক্ষ দেখতেছে, ভালো ভালো পক্ষ আসতেছে, দেখতেছে, আসতেছে, দেখতেছে, আসতেছে, দেখতেছে, আসতেছে, দেখতেছে। এক জায়গায় হলো কি ওনারা কি জন্য আমি জানি না, ওনারা বারণ করে দিয়েছে, আমি সেটা জানি না। তো আরেক জায়গায় একদম কথাবার্তা কমপ্লিট। রোববারে বিয়ে, মেয়ে আমেরিকাতে থাকে, মেয়ের বাবা টাবা সহ আসছে। আসার পরে ভাইয়াকে দেখে এটাকে পছন্দ করেছে। বিয়ে হলো কি, বিয়ে করার পর কার্ড ছাপিয়ে দিলাম। মা বলতেছে তোমার কত আছে লোক? আমি বলছি মা আমি যেহেতু বাজারে একটু ব্যবসা করেছি, আমার অনেকগুলা লোক আছে, আমি সবাইকে ইনভাইট করতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে, অনেকগুলা লোক হয়েছে। তো মা বলতেছে কত লোক হবে? আমি বলতেছি মা অনেক লোক হবে। তো এর ভিতরে বাবা পন্থী বলতেছে না ওর ট্রিটমেন্ট করাও, আগে ওর ট্রিটমেন্ট করাও, ওর বিয়ের যেহেতু ওকে বিয়ে করাবা, কিন্তু আমার এই সন্তানটা করাতে একটা ভবিষ্যৎ আছে। বাবা বলতেছে ওকে আগে ট্রিটমেন্ট করাও। মা বলতেছে ট্রিটমেন্ট করাবো আগে, এই ছেলেটাকে দেশে আসছে বিয়ে করায়। হলো কি ভাইয়াকে বিয়ে করাতে যাও মানে মেয়ে দিতে, ওনারা কি করলো একদম সব কথা কমপ্লিট, বিয়ে রোববারে কার্ড ছাপানো হয়ে গেছে। হঠাৎ করে দেখলাম কি ফোন করে আসে না, ফোন করে ওনারা বারণ করে দিল যে এখানে বিয়ে করাবে না। ওরাই ফোন করে না করে দিল? হ্যাঁ, ওরে মেয়ে পক্ষ। ইভেন আমার ভাই অনেকগুলা মেয়ে পছন্দ হয় না, অনেক ভালো ভালো জায়গায় দিয়ে, আমার ফ্যামিলির পছন্দ হয় না, আমার ফ্যামিলি করায় নেই। তো ভাইয়া কি করলো, এখন উনি বিয়ে দিবে না। এখন আমি বলতেছি মার মন খারাপ, আসি দেখি। আমি বলতেছি মা কি হয়েছে? বলছে না কিচ্ছু হয় না, তুমি একটু যাও। তুমি কি মেহমান দাওয়াত দিয়েছো? আমি কিন্তু মা হ্যাঁ দিয়েছি। বলেছে মেহমানদেরকে বারণ করে দাও যে বিয়ে রোববারে হবে না। আমি বলতেছি মা রোববারে বিয়ে হবে না, আমি তো অলরেডি সব ডেকোরেশন সব করে ফেলেছি, সবাইকে দাওয়াত দিয়েছি। বলতেছে না বিয়ে হবে না। তো আমি বলতেছি মা কেন বিয়ে হবে না? আমার মা বলতেছে যে কিচ্ছু না। এমন এই অবস্থা আমার বোন ফোন দিয়েছে যে আঙ্কেল কেন বিয়ে দিবেন না। এখন আমার বোন কথা বলতেছে, এখন আমাকে দেখে আমার বোন বলতেছে আঙ্কেল এটা আপনার জন্য অভিশাপ, আমাদের জন্য এটা আশীর্বাদ। এটা আমাদের ঘরে হওয়ার পর আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে। যেমন আমার বাবা জার্মান ছিল, আমার বাবাই বলছে যে আমার কি জানি হয়েছে বাংলাদেশে, তখন চিঠির যুগ ছিল, ফোনের যুগ ছিল না। আমার বাবা বলতেছে যে আমার কি জানি হয়েছে বাংলাদেশে, আমার কেন টাকা এত ভরপুর আসতেছে। তাহলে আমাদের জীবনে এটা লক্ষ্যে, একটা লোক দুনিয়াতে আসার সময় রিজিক নিয়ে আসে। তখন আমার বোনে যখন এই কথাটা আমার কানে চলে আসলো না, তখন আমি ধারাই দিলাম আড়ালে। তখন আমার মা বলতেছে তুমি কেন যাচ্ছ না এদিক থেকে? এখন আমার মা আমাকে বকতেছে যে যাও, তোমাকে বলছি যাইতে, তুমি কি আজকে কি তুমি বাজারও যাইতে পারতেছো না? প্রত্যেকদিন যে তুমি বাজারে যাও। তা আমি বলতেছি মা আমি যাবো। মা কি হয়েছে সেটা শুনতে দাও। আমার কানে ওই শব্দটা এলো, আমি এই জিনিসটা একটু শুনবো কি বলতেছে উনি, আমাকে নিয়ে নিচ্ছে কথা হতেছে। তখন আমার বোনে উঠতে উঠতে 2তলার ছাদে উঠলো, 3তলার ছাদে উঠে গেলো। আমার বোন জানলো না যে আমি বোনের পিছিয়ে দিয়ে গেছি। শুনতেছি আর বলতেছে যে এই ব্যাপার, তোমার ভাই একটা ঘরে আমরা এখানে আত্মীয় করবো না। তারপর আমার বোনে বলতেছে যে কি বললেন আঙ্কেল কি বললাম? আঙ্কেল আমাদের মেহমান। বলতেছে না মেহমান হোক না, আমাদের একটা সম্মানে বাঁচে। ইভেন ওরা এটাও পর্যন্ত বলেছে আমার মতো নাকি ওদের সন্তান হবে। মাই গুডনেস। বলতেছে এটা বংশ পরায়ণ। ওকে তোমার ভাইয়ের থেকে যদি আমার মেয়ে বিয়ে দিই, তাহলে হয়তো তোমার
তোমার ভাইয়ের ঘরে হুম হুম হুম। তোমার ওই ভাইটার মতো একটা সন্তান হবে। তখন এটা শোনার পর বিশ্বাস করবেন কিনা জানি না, আমার যে দুই চোখের পানি, আমি সিঁড়ি দিয়ে নামতেছি, আমার বোন কিন্তু অলরেডি দেখে ফেলেছে আমাকে, যেহেতু আমি দেখবেন ছাদের মধ্যে সিঁড়ি দিয়ে একটা দেয়, হুম আমি কিন্তু ওই ইয়েটার নিচে ছিলাম, হুম হুম। বর্ষা আসলে যেন পানি না পড়ে, হুম যেহেতু আমাদের বাড়ি 6 তলা ফাউন্ডেশন দিয়ে করছে। তো আমি ধারা রয়েছে, এখন আমার বোন বলতেছে দেখি ফেলেছে, আমার বোন দিতে আমি দরজা ঠাস ঠাস করে আমার রুমের দরজা লাগাইছি, দরজা লাগাই আমি কাঁদতেছি আস্তে আস্তে, কিন্তু আমার আস্তে কান্না আসতেছে না, আমার কাছে চিৎকার দিয়ে কান্না আসতেছে যে আমার কারণে আমার ভাইয়ের বিয়ে ফিরে গেল, যে আমি একটা অভিশপ্ত কাল। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই, বাট দিস ইজ দ্য আগলিয়েস্ট ট্রুথ। আমাকে বাবা জীবন এমন করলো। এটা কত সালের ঘটনা? 2018 সালে, এতে মাত্র কয়েকদিন আগের ঘটনা। ফেব্রুয়ারি মাসে। এই ঘটনার পর আপনার ভাইয়ের সাথে আপনার কি কথোপকথন হয়? আপনার ভাই কি করে এরপরে? আমার ভাই এখন বাইরে আছে। না, কিন্তু উনি তো চলে যায় নিশ্চয়ই, বিয়ে শাদী না করেই চলে যায় নাকি বিয়ে করে? না, বিয়ে করে বলতেছি আমি। জি প্লিজ। তারপর আমি যখন আমার রুমে দরজা আটকায় পারলাতেছি, তখন আমার মা বাইরের থেকে চিৎকার দিয়ে কাঁদতেছে। আমার মা ভয় পেয়েছে যে কিছু একটা করে ফেলবে আজকে, হ্যাঁ। যেহেতু আমার মা বলতেছে, আমার বোনকে বলতেছে তুই কেন ওনার ফোন ধরেছিস, হ্যাঁ। তুই ওনার ফোন কাটে দিতি যখন উনি তোর সাথে কথা বলতেছে, কেন আমার ভাইয়ের ইয়েটা কেন আমার ঘরে আনি অশান্তি করস। তখন আমার বোন আর কাটলো না, আমার বোন তো জানে না যে আমি পিছিয়ে পিছিয়ে, আমার বোন বলতে, আমার মা বলতেছে ওর কথা শোনার দরকার নেই, ও বারণ করে দিয়েছে, শেষ, আলহামদুলিল্লাহ, এখানে আর আমি আত্মীয় করবো না, করার দরকার নেই। মা রাগ উঠে গেছে, মা আমার বোনকে খুব খারাপ ভাষা গালাগালি দিতেছে, কুত্তার বাচ্চা শুনেছে, তুই কেন ওর ফোন ধরেছিস, কেন ওর কাছে ফোন করেছিস, আমি কি মানুষের জন্য আমার সন্তান মেরে ফেলবো। মা চিৎকার। এখন আমার ছোট ভাই একটা আছে, আমি ওকে খুব ভালোবাসি, খুব আদর করি। আমার ছোট ভাইটা অনেক মিস্টেক আমাদের ভাই বোনের অনেক পরে হয়েছে। আচ্ছা আচ্ছা। ও এবার ক্লাস 9 পড়ে। তো ও কাঁদতেছে আর বলতেছে, ও ভাইয়া তুমি এমন করো কা, ও ভাইয়া তুমি এমন করো কা, আমরা তো আছি ভাইয়া। ভাইয়া মানুষে কি বলবে না না বলবে কিছু দরকার নাই, তুমি আমার ভাইয়া, আমি তোমার ভাই, এর চেয়ে বড় পরিচয় আর কিছু নেই ভাইয়া। এখন আমার বোন কাঁদতেছে, এখন আমার ভাইয়াকে বাজার থেকে ফোন দিয়েছে আমার বোনে যে তুমি তাড়াতাড়ি আসো, ও জানে কি করতেছে। তখন আমার ভাইয়া দরজা ভেঙে দিয়ে গেছে, আর পরে দিয়ে আমি দেখে, আমি আমার রুমের পাশে একটা বেলকনি আছে, টয়লেট বেলকনি সব আমার রুমেতে দেওয়া। তো আমার ভাই আমাকে জড়ায় ধরে, আমার ভাই কি কান্না যে মা গো আর সহ্য হচ্ছে না, মা কিছু একটা করো মা, প্রত্যেক দিন জীবনটা শুরু হয়েছে ধরে ওর জীবনে কান্না, মা ওর মতো দুঃখ মা কেউ করে না দুনিয়াতে মা। তারপরে দিয়ে আমার ভাই যখন এই কথা বললো, বলার পর দিয়ে মা বললো যে আর কিছু দেখবো না, আজই ঢাকা নিয়ে যাব, পৃথিবীর কোন প্রান্তে আমার সন্তানের ট্রিটমেন্ট আছে আমি সেই প্রান্তে দেখবো। পর আমি বলতেছি না, যাওয়ার দরকার নেই, এখন আমি যাব না, যেহেতু আমার ভাই দেশে আসছে। অনেক স্বপ্ন নিয়ে ভাইকে বিয়ে করাবো। তারপরে দিয়ে হলো কি, আবার অন্যদিকে মেয়ে দেখতেছে আর বিয়ে করাইতেছে। অন্যদিকে দেখার পর অন্যদিকে মেয়ে দেখতেছে, ধীরে ধীরে সুস্থে সুস্থে একটা একটা করে মেয়ে দেখতেছে। আমার ভাই, আমার মা অনেক সুন্দর মেয়েটাকে, কারণ আমার বোনেরা অনেক সুন্দর, অনেক স্মার্টলি, আমি সব শিক্ষিত, কিন্তু আমি তো পড়ালেখা করা হয় না আমার। তো আমার বোন মেয়ে দেখতেছে 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 দেখতেছে, ইভেন ওনারা মানে বৃহস্পতিবারে রাত্রে এই কথা বললো ফোন দিয়ে, শনিবারে গায়ে হলুদ, রোববারে বিয়ে। ওনারা পরের মঙ্গলবারে আবার ফোন দিয়ে বলতেছে এই রোববারে যেন বিয়ে হয় না, ওই রোববারে বিয়ে হবে। আমার মেয়ে বলছে এই রূপে মেয়ে থেকে এসেছে, এটা কোনো ব্যাপার না। ও
আমার মেয়ে বলতেছে এটা কোনো ব্যাপার না। তখন আমার মা বলল যে আপনার মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারবো, কিন্তু আপনাকে আমার ছেলের শ্বশুর হিসাবে মেনে নিতে পারবো না, এবং আমার বেয়া হিসাবে মেনে নিতে পারবো না, কারণ আপনি প্রথমে আমার সন্তানটাকে ডিনাই করেছেন। আর আপনার মেয়েকে আমি জীবনে আমার ঘরে বউ করে আনবো না, এটা আপনি পারেন। তখন আমার ভাইয়া বলছে এক পাল্লা গহনা দেন আর এক পাল্লা আপনার মেয়ে দেন, আমি জীবনে আপনার মেয়েকে নিয়ে বিয়ে করে সুখ খেতে পারবো না। আমার ভাইয়ের মনে সারা জীবন কষ্ট থেকে যাবে, যারা ডিনাই করেছে সেই মেয়ে আমার ঘর আমার ভাইয়ের বউ হয়ে আসছে। ইউ হ্যাভ এ ভেরি ব্লেসড ফ্যামিলি, টু বি অনেস্ট। আমি আজকে বলি আপনি কাঁদছেন, কান্নার পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি যখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে পাচ্ছি না, দে আর রিয়েলি অ্যাঞ্জেল টু ইউ। তারা আসলে ওই যে বলে না যে ফেরেস্তা সমগুণ নিয়ে আসছে। কারণ আপনি আপনার ভাই বোনের কথা যেটা বলছেন, যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ইউ আর ব্লেসড। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছেন, এটা আসলে সবার ভাগ্যে হয় না। আর আজকে যিনি এখানে আছেন তাকে দেখতে পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এসে www.youtube.com/RJKibriya FM, RJKEBRIAFM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। অ্যান্ড প্লিজ ওখানে যাওয়ার পরে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবের পরে নোটিফিকেশনটা অন করে নেবেন। জি বলেন। তারপর আরেকটা বিয়ে এরকম হলো, ওটা অত বেশি হয় না, এত কার্ডটার ছাপা হয় না, প্রথমে ওটা ভেঙে গেল, যাক। পরে এক জায়গায় বিয়ে হয়েছে, হওয়ার পরে তো যেহেতু কাহিনী আর শেষ থাকে, মানে হওয়ার আগে জানেন এই বিষয়টা ওরা? না, হওয়ার পর বলতে কি আমি যাই নাই। আপনি বিয়েতে যাননি? না, আমি কখনো কোনো ভাই বোনদের আদৌ যাই না। আমার বোনদের 3টা ভাই বোনের বিয়ে হয়েছে, আজও আমি ওদের শ্বশুর বাড়ি চিনি না। কি বলেন? না, আমি যাই না। আমাকে আমার ভাই অনেক চেষ্টা করেছে, কিন্তু নিতে পারে না। তারপরে এ জায়গায় একটা মানে কথা কমপ্লিট হওয়ার পর ভাইয়ের বিয়ে এই জায়গায় হবে, এই জায়গায় হবে, অন্য কোনো জায়গায় মানে এখানেই করবে, এখানেই করবে, অন্য একটা জায়গায় আর কি। ওইখানে আর করবে না, শেষ। এখানে করবে, সব মুরব্বিরা মিলে ঠিক করে বিয়েটা কমপ্লিট হলো। বিয়েটা হলো, রাত্রে আমার ভাই বিয়ে করতে যাবে, যেহেতু এখন কাবিনটা হয়ে যাবে। হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে ভাবিকে আমাদের বাড়িতে তুলে নিয়ে আসবে। এখন ভাবিকে তুলে নিয়ে আসার পর হলো কি, আমার ভাই বিয়েটা করার পর আমার ভাই এখন বলতেছে না আমি তোমাকে ছাড়া যাব না। আমার ভাই যায় না। আমি বলতেছি ভাই কোনো সমস্যা না, তুমি আজকে যাও, অনুষ্ঠানের দিন আমি যাব। যেহেতু অনুষ্ঠানের ডেট দিয়েছো দুপুর লাঞ্চের টাইমে, আমি তখন যাব, আমি আজকে যাব না। বলতেছে না আমি যাব না। এখন আমার ভাই তো আমার জড়াদড়ি কি কান্না, দুনিয়াতে কোনো ভাই আছে, ভাই ঘরে রাখি আরেকটা ভাই বিয়ে করতে যায়। তখন আমার ভাই আমাকে ধরে কান্না করতেছে আর করতেছে, আমি যাব না। আমার ভাই রাত্রে 9টার থেকে 11টা পর্যন্ত যাচ্ছে, উনি যাবে না, আমাকে ছাড়া যাবে না। আমি বলতেছি ভাইয়া তুমি যাও, কিচ্ছু হবে না। বলতেছে তুই সব করস, তুই যাবি না, এটা কি হয়? তারপর ভাই বিয়ে করতে গেছে, কান্নাকাটি করে বিয়ে করতে গেছে। যাক, ভাই তো অলরেডি কাবিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ডেট হয়েছে, গায়ে হলুদ অনুষ্ঠান, কিন্তু আমার বাড়ির থেকে কোনো টাকা নেই, টাকা নাই। তো অনেক বড় করে অনুষ্ঠান করবো, যেহেতু আমার মা বলতেছে আমার তো একটা সন্তান অসুস্থ, ছোট ছেলেটা তো এখন ছোট, আমি আমার এই ছেলেটার অনুষ্ঠান অনেক বড় করে করবো। তো বড় টড় কিনা হয়ে গেছে, অনেক বড় করে অনুষ্ঠান করবো, সব হচ্ছে, গায়ে হলুদের হচ্ছে, সব হচ্ছে। হওয়ার পরে যখন ভাইয়াকে বিয়ে করে আনলো, ভাইয়া যখন বিয়ের দিন, তখন এটা আসলে বলতে লজ্জা লাগে। আমার ভাইয়াকে বিয়ে করার করে আমরা আগের দিন গিয়েছি, আমি যাই না। তারপর আমার ভাইয়া একই অবস্থা, কোনো গায়ে হলুদ। আজ পর্যন্ত আমি একটা পিক তুলি না, আমার নিজে কখনো আয়নার সামনে দাঁড়ায় আমি দেখি না যে আমাকে দেখতে কেমন দেখায়। আমি মনে হয় যে কোথাও গেলে মনে হয় যে আমি একটা আপনার চিড়িয়াখানাতে মানুষ লোক যায় দেখে, কিন্তু মানুষ পুষাপুষি করে না, যেটা ভাগে দেখতেছি, কিন্তু আমাকে নিয়ে পুষাপুষি করে। চোখের আড়ালে কথার পেছে, মাথার উপর দিয়ে কথা ঘুরিয়ে, আমাকে নিয়ে পুষাপুষি করে মানুষ। তো আমি যাই না। এমনি ওদের বাড়ির সকল মেহমান চলে আসতেছে, আসলে অনেক কথা আমি রেখে দিয়েছি, পিছের অনেক কথা। বলেন। হলো কি, এই যে আমার 1টা বাজে, তখন গায়ে সব শেষ। আমার ভাই বিয়ে করে আগের দিন বউ নিয়ে আসছে, বউ নিয়ে আসার পরের দিন আবার ভোবাতে অনুষ্ঠানের পরে ভাইয়া
ভাইদের বাড়িতে শ্বশুর বাড়িতে মেহমান আছে, তারাও একই সিস্টেম, সব পুষি পুষি, ও আল্লাহ ছেলের বাড়িতে একটা হিজলা, এই ধরনের কথা বলতেছে, এখন বলতেছে আর পুষাপুষি করতেছে। এর ভিতরে ওদের বাড়িতে আমি না যাওয়াতেও ওদের বাড়িতে কথা হয়েছে, এটা নিয়ে আমার বোন ঝগড়া নিয়ে লেগে ওই বাড়ি থেকে আসছে, মানে আগের দিন বিয়ের দিন, মানে ভাবিকে আনা, বুঝতে পেরেছি। ঝগড়া লাগেই আমার বোন চলে আসছে না খাওয়া দাওয়া করে। অলরেডি আমাদের বাড়ির 500 মেহমান গেছে, 200 মেহমান না খেয়ে চলে আসছে। এটা নিয়ে অনেকটা একটা ঝামেলা হয়ে গেছে, একবার মানে ঝামেলা ভজকটা অবস্থা, যেটাকে বলে অবস্থার মতো আর কি হয়েছে। আর আমার বোন সব মেহমানদেরকে নিয়ে চলে আসছে, আসার পর হলো কি যাক ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করতেছেন, হঠাৎ করে কোত্থেকে জানি কে জানি বললো ওদের ঘরে একটা আছে, হঠাৎ করে যারা রোডের ঘাটে থাকে, আমি তাদেরকে অসম্মান করি না, ওনারা গেল 4-5 জন গিয়ে বলতেছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দিবে। মা 5,000 টাকা দেওয়া হবে না, 5,000 টাকা দেওয়া হবে না, 20,000 টাকা দাও। তো মা বলতেছে, মা তো জানে না এটা, আমার মামাকে বলতেছে দাও, যা চাচ্ছে তাই দিয়ে দাও। আমার মা বললো কেন এত দিব, বিয়েতে আসলে এই যে কি যে হাতে তালি, তোর ঘরে তো এমন একটা আছে, ওকে নিচ্ছে কে বলেছে, কারণ আমি তো কোনো ওদের সাথে মিশি না বা আমি ওদেরকে চিনিও না, নিচ্ছে ওনাদেরকে কেউ বলেছে। আরে কি অবস্থা, কি যে আবার একই অবস্থা ওনার ক্ষেত্রে, বিয়ের দিন মানে বউ বাতের দিন কান্নাকাটি, আমি যে কি যে লজ্জা পাইছি মানুষের সামনে। তো টাকা দিলেন? টাকা দিয়ে তারপরে বিদে করে দিয়ে পরে আমার মা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আসছে, একই কথা, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। হওয়ার পরে দিয়ে আমার মা আমার ভাবির হাতে আমাকে তুলে দিয়ে মা বলতেছে, মা তুমি আমাকে দেখো না, কাউকে দেখার দরকার নেই, শুধু তুমি আমার এই সন্তানটাকে দেখো, আমি মরে গেলে আমার এই সন্তানটার কি উপায় হবে, কার কাছে যাবে। ইভেন আমি আমার ভাবিকে পায়ে দই সালাম দিয়ে, যেহেতু আমার মায়ের পরে দ্বিতীয় মা আমি, তারপরে দিই এই আমার মা যখন আমার ভাবির হাতে উঠে দিয়েছে, বিশেষ করে আমার বোনদের কি কান্না, আমার মার যে কান্না, আমার কাকিদের, আমার খালাদের, আমার মামা, আমার খালু, সবাই বলতেছে মা তুমি ওর দিকে একটু দেখো, আর কাউর জন্য কিছু করবা না তুমি, শুধু ওকে একটু দেখবা, ওকে একটু দেখবা, কারণ ওর নামে, ওকে যদি দেখো, ওর নামে ওর বাবা সম্পদ দিয়েছে, আমার বাবা আমার নামে অনেক সম্পদ দিয়েছে। যেহেতু যখন আমার বাবা আমার অসুস্থতার কথা জানছে, আমার কেনার সময় আমার নামে দিয়েছে, ইভেন বাজারের দোকানটা আমার নামে দিয়েছে। সম্পদ দিয়েছে কারণ আপনার বাবা চিন্তা করেছে কোনো কারণে যখন আমি থাকবো না তখন আমার মেয়েটার কি হবে বা আমার ছেলেটার কি হবে, এটা ভেবে বাবা আমাকে অনেক সম্পদ দিয়েছে, এবং দোকানটা আমাকে দিয়েছি। ফ্যামিলি মেম্বাররা তাতে কোনো সমস্যা করেনি, সবাই রাজি ছিল। হ্যাঁ, তারপর দিয়ে হতেছে, হওয়ার পর দিয়ে হলো কি, এই তো আমার ভাই একদিন কি হলো, বিয়ে পরে দিয়ে আমার থেকে বললো যে আমার নানি শাশুড়ি অসুস্থ, তুমি আমাকে টাকা 10,000 দাও। আমার ভাবি না বললে তো ওনার মা জানতো না এই কথাটা, বলেছে উনি ওনার ভাই থেকে বলছে, তুমি তোমার টাকা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে থাকে কেন, কিন্তু আমার ভাই কত টাকা নিয়ে বাংলাদেশে আসছে আমি তো জানি। আমার ভাই মাত্র 13,000 টাকা 33,000 টাকা নিয়ে বাংলাদেশে আসছে, অথচ আমি ভাইয়ের বিয়েতে প্রায় 15 লাখ টাকা খরচ করে ফেলেছি, সব টাকা ঋণ করে, বা বোনেরা দিয়েছে বা নিয়েছি পরে দেব, বাবা দিয়েছে 5 লাখ, বাবা তখন বাইরে, বাবা দিয়েছে, দিয়ে অনুষ্ঠান করে ভাবিকে এনেছি। ভাবিকে আনার পর হলো কি, একদিন রাত প্রায়, তখন কিন্তু বিশ্বকাপ খেলা চলতেছে, মানে ফুটবল বিশ্বকাপ, তখন আমি বিশ্বকাপ খেলা দেখি অনেক রাত্রি বাসায় আসতাম, একটু রাত করে আসতাম, সমস্যা হতো না, ইনশাল্লাহ আমাকে কেউ সমস্যা করতো না বা কিছু বলতো না। বাজার এবং বাড়ি প্রায় কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি তো হলো কি, এখন বাসায় না গিয়ে হাঁসের মাংস আর পাকাইছে, এই যে আপনার শোল মাছ পাকাইছে, এখন আমি এটা খাই নাই, না খাওয়া, এর ভিতরে আমাকে নিয়ে অনেক কথা উঠেছে। আচ্ছা, আমার ভাইয়ের শ্বশুর ভাইয়েরা অনেক কথা উঠেছে, এটা সেটা ওটা বিভিন্ন কথা উঠছে, যে ওর এমন একটা ভাই আছে, এটা সেটা ওটা। তারপর যেহেতু আমার অ্যাকাউন্টে ভাই টাকা দেয়, আমার অ্যাকাউন্টে কেন ভাইয়ার টাকা থাকে, কিন্তু আমার ভাই যে কি দেয় সেটা আমি জানি, কিন্তু আমার বাবার টাকা দিয়ে সব চলতেছে। আচ্ছা, তো হলো কি,
আমার মা কি বললো যে আমার ভাবিকে বাবা বললো যে দেখো তুমি ওর জন্য এই 2টা ইলিশ মাছ ভাজি করে রাখো, ও তো হাঁসের মাংস খায় না। আমার ভাবি কেন জানি না, আমার ভাবি কেন জানি করে নাই, হয়তো ওনার মনে ছিল না। আমি যে বলবো উনি ইন্টারন্যাশনালি করছে তা না, আমি জানি না। করে না দেখি এখন আসি আমি রাত্রে প্রায় 1টা বাজে, আমি ভাত খেতে বসছি, এখন আমি দেখি মানে টেবিলের উপরে হাঁসের মাংস আর শোল মাছ। তো আমি বলতেছি যে শোল মাছ হাঁসের মাংস খাবো, আমি তো এগুলো খাই না, তো আমি কাঁচামরিচ দিয়ে ভাত একটু খেয়ে আমি আমার রুমে ঢুকে গেছি। এখন আমার মা তাকায় থাকি বলতেছে যে হাঁসের মাংস দেখে ভাত খাচ্ছে না, আমি যে বউকে বললাম যে 2টা মাছ ভাজি করে রাখো, আমার সন্তানটা তো এইসব খায় না, ও তো রাখলো না। তখন আমার মার মনে অনেক বড় দুঃখ হয়েছে। মা কি করলো জানেন, কান্না কিচ্ছু করে না, মা যায় শুয়ে যায়, দেখি মা শুয়ে থাকি, রাত্রে অত কান্না করে না মা, নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ে মা বলতেছে যে আমি কি মাছ ভাজি করে দিব। আমি কিছু মা সমস্যা না, যেহেতু তুমি অসুস্থ, ওনার ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, ওনার কিডনির সমস্যা, মা তুমি যেহেতু অসুস্থ তুমি শুয়ে থাকো, আমার লাগবে না কিছু। তা আমি শুয়ে পড়লাম। আর মা হয়তো ভাবলো, ভোর রাত্রে মা কানলো যে আরে আমার সন্তানটার, আমার বোন কিন্তু ওনার হাজবেন্ডের বাড়িতে গেছে, আচ্ছা, যেহেতু আমার বোন থাকলে আমার বোনকে বরাবর বলতো। তো মা আসার পরে রাত, মা ভোর সকালে ফজর নামাজ পড়ে নানুদের বাড়িতে গেছে। নানুদের বাড়ি আমাদের বাড়ি কাছাকাছি, মানে একেবারে আমরা একটু এদিকে চলে আসছি, নানুরা একটু ওইদিকে গেছে, কাছাকাছি চলে যায়। আমার 5 মামিদেরকে কাঁদে বলতেছে আমার সন্তানটার কদর উঠে গেছে রে, আমার সন্তানটা এখন আমি জীবিত থাকতে খানা পাচ্ছে না, দিচ্ছে না। আমার মনে হয় আমি মরে গেলে আমার সন্তানটাকে কেউ দেখবে না। এই 5 মামির গলা চেপে ধরে মা প্রায় 2 ঘন্টার মতো কাঁদছে, কিন্তু আমি সেটা পরে জানছি, তখন জানতাম না, 3-4 দিন পরে জানছি। বা হয় না, নানু বলছে আমাদের বাড়িতে আসে কান্না টান্না করে। আমার নানাদের ফ্যামিলি অনেক বেটার, আমার বাবার ফ্যামিলির থেকে ওনারা অনেক মানে। তো মা যে আমার 5 মামিকে বলছে যে আমি মরে গেলে আমার সন্তানটা যেন 1 ঘন্টা আগে মারা যায়। এই এটা একটা জীবন উপাখ্যান, এবং এত কিছু হয় আমাদের সমাজে, এত বিষয় নিয়ে কথাবার্তা হয়, আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে বলা হয় যে এশিয়ান টাইগার এবং রাইজিং টাইগার। আমাদের উন্নতি হচ্ছে অর্থনৈতিকভাবে, আমাদের এই সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত, খুব বেশি কাজ করা উচিত। এবং আমি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আলোচিত সমালোচিত যাই বলেন, এই রেডিও ইন্ডাস্ট্রিতে লাস্ট 8 ইয়ার্সে কিছু বিষয় এত ডেয়ারলি সামনে নিয়ে এসেছি, আমি চিন্তাও করিনি যে এটা রেজাল্ট কি দাঁড়াতে পারে। কখনো ব্যাপকভাবে সমালোচিত হয়েছি যে না, এগুলো আসলে বলার মতো না, এগুলো তো মিডিয়াতে আসা উচিত না, এগুলো ইস ওয়ান কাইন্ড অফ ট্যাবু, এগুলো করা উচিত না। যারা সমালোচনা করেছেন তারাও একটা সময় প্রশংসা করেছেন যে না, আসলে আগাগোড়া তো জানি নাই, ছোট্ট একটা থাম্বনাইল দেখে, ছোট্ট একটা ইউটিউবের এই জিনিসটা দেখে মনে করেছি কি, আগাগোড়া শোনার পরে তারা ভিউ চেঞ্জ করেছে। এটা এত সেন্সিটিভ একটা ইস্যু, সমাজের যে কোনো মাইনর জায়গাটাকে, মাইনর আর মেজরের জায়গা থেকে ভাবে বলা উচিত না। তারপরেও বলছি যে মাইনর যে ব্যাপারগুলো আছে, সেক্সুয়াল ইস্যু, জেন্ডার ইস্যু, কিংবা আপনি যদি বলেন এই যে থার্ড জেন্ডার ইস্যু, বা আজকে উনি যেটা এসছেন সেটা কোনো জেন্ডার ইস্যুতে পড়ছে না, যেটাকে বলা ইন্টারসেক্স ইস্যু। তো এই বিষয়গুলো, এগুলো খুব সেন্সিটিভ এবং এগুলো নিয়ে কথা বলা উচিত। দেখুন, একজন যদি এইভাবেই উদাহরণ দেই, একটা ফ্যামিলিতে প্রতিবন্ধী সন্তান থাকলে ওই ফ্যামিলি মেম্বাররাই বোঝে যে ওই সন্তানের কষ্টটা কি। আমি একটা পজিটিভ সাইড আজকের এই স্টোরিতে পেয়েছি, সেটা হচ্ছে ওনার বাবা মা ভাই বোন, মাশাআল্লাহ, দে আর সুপারব। বাট আনলাকিলি বলবো এটাকে, বাংলাদেশের অনেক, ওনার পরিস্থিতিতে আসলে তো উনি তো খুব রেয়ার পার্সোনালিটি, বাট আমি যদি হিজড়াদের কথাই বলি বা আমি থার্ড জেন্ডারের কথা বলি, তাদের ক্ষেত্রে ফ্যামিলিতে কি হয় আপনি দেখেন, একটা প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে কি হয় আপনি শুধু একটু দেখেন। বাবা মা পরিচয় দিতে চায় না, বাবা মা তাদেরকে লাইমলাইট পর্যন্ত আনতে চায় না, যে ওকে সামনে আনলে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ফেস করতে হবে না জানি। খুব দুঃখজনক না? খুবই দুঃখজনক। আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা অনেকে আছি সবসময় ইবাদত করি, কিন্তু এই নামাজ ইবাদতের বাইরেও যে খুব গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ রোল দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন, সেগুলো যখন পালন করার কথা, সেই জিনিসগুলো যে ঠিকমতো পালন না করলে উনি যে নারাজ হন, উনি যে অখুশি হন, এই কথাগুলো আমরা কয়জন বা মনে রাখি। আজকে যারা ইউটিউবে এসছেন ওনাকে দেখার জন্যে, আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে। সেই অনুরোধটা হচ্ছে, চেষ্টা করুন না কালকে থেকে একটু ভিউটা চেঞ্জ করার জন্য, যে
সমাজে যত অস্বাভাবিকতা আছে, আমি এভাবেই বলছি এই কারণে যে এটা বোঝানোর জন্য শুধুমাত্র, আমি বলতে চাই না এটা অস্বাভাবিক, সব কিছুকে সুন্দরভাবে নিজের পাশে সহ অবস্থান দেয়া, সেটা সম্ভব। খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি, ইটস ভেরি লিমিটেড টাইম, 60-70 বছর অন এভারেজ টাইম, ইটস ভেরি লিমিটেড টাইম। এই লাইফে দেখেন কত রকমের কমপ্লেক্সিটি, 1000 মিলিয়ন টাইপের কমপ্লেক্সিটি। আপনি কি জানেন, আপনি কিছু বলেননি, শুধু একটা মানুষের দিকে তাকিয়েছেন, এই তাকানোর মধ্যেও একটা মানুষ কষ্ট পেতে পারে। আপনি শুধু একটা মানুষের দিকে তাকিয়ে খুব সুন্দর করে হেসেছেন, এটার জন্য এই এতটুকু একটা মানুষকে অনেক বেশি হ্যাপি করে দিতে পারে। সুতরাং আপনার মুভমেন্ট, আপনার অ্যাটিটিউড খুব ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো যে বলছি এগুলো আমাকে নিয়েই বলছি, আমিও স্বয়ংসম্পূর্ণ মানুষ না, আমরা কেউ মহামানব না, কিন্তু চেষ্টা করতে দোষটা কোথায়? এই গল্পগুলো যেন আমাদের সেই বোধটা ক্রিয়েট করে। শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তার পরিচয় আমি কখনো বলেছি নূর আলম, কখনো বলেছি শুভ্রা, কিন্তু নূর আলম যদি ছেলেদের পরিচয় হয়, নাম হয়, কিংবা শুভ্রা যদি মেয়েদের নাম হয়, তাহলে সেই জায়গা থেকে আমি যে বলছি সে বলার দুটোর একটাও ঠিক না। এবং সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে এটা থার্ড জেন্ডারের জায়গা থেকে আপনি বলবেন, সেটাও ঠিক না, কারণ এই মানুষটি ফিজিক্যালি না ছেলে না মেয়ে, পরিপূর্ণরূপে। এবং তার মাঝখানে আপনি কি বলবেন, হিজড়াদের একটা অন্যরকম আইডেন্টিটি থাকে, সেই জায়গাটিতেও উনি না। অ্যান্ড দিস ইজ আ ভেরি রেয়ার কেস অ্যাকর্ডিং টু হার, বা হিম যাই বলি না কেন, ইটস আ ভেরি রেয়ার কেস। সারা দুনিয়াতে এই ধরনের কেস খুব কম। হ্যাঁ, আপনি যেখানটায় ছিলেন বলুন প্লিজ। তারপর মা নানুদের বাড়ি থেকে কান্নাকাটি করে আসে, মামাদের বাড়ি থেকে মা ঘুমাইছে, ঘুমানোর পর জোহর নামাজ পড়ে মা ঘুমাইছে, মা কিছু খায় না, বলতেছে তো নানুর বাড়ি থেকে খেয়ে এসছি। পরে রাত 9টা বাজে দেখি মা মুখ কেনা বেকা, শুধু মা স্ট্রোক করেছে, ঢাকা আনে দেখি মা ব্রেন স্ট্রোক করেছে। মা ব্রেন স্ট্রোক করার পর এখন মার কি হয়েছে, মা মানে আমি যতক্ষণ সামনে আছি অতক্ষণ আমাকে পরে দিয়ে আর মার, আমি দূরে চলে যাই, মার আর কোনো খবর থাকে না, মানে রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, মা মানে একটু স্মৃতি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো তারপর দিয়ে মা হওয়ার পর থেকে আমার জীবনে অশান্তিটা শুরু। এখন আমার প্রতি পাতে বিপদ। যেমন আমার বোন বলতেছে, তুমি এত রাত্রে কেন বাসা আসছো, তুমি কেন খেলা দেখছো? তারপর আমি পরে খেলা দেখলাম, ক্রিকেট খেলা একদিন রাতে দেরি করে গেছে, আমার বোন আমার সাথে ঝগড়া লাগার এক পর্যায়ে বলতেছে যে তোর কারণে ঢাকার সম্পদ বিক্রি হয়ে গেছে। এতদিন আমার বোন কিছু বলে না, এই সর্বপ্রথম ফার্স্ট তোর কারণে আমার বাবার কোটি টাকার সম্পদ শেষ। এই টাকাগুলোকে আসলে এই ট্রিটমেন্টের জন্য ব্যয় করেছে? হ্যাঁ, ট্রিটমেন্টের জন্যই ব্যয় করেছে। যখন বললাম না, সে 1997 সালে যখন মানে উত্তরাতে জমিটা বিক্রি করে, তখন কতটুকু জমি ছিল ওটা? 9 কাঠা, অনেক বড় জমি। হ্যাঁ, ওটা বিক্রি করে পেলে আমাকে ট্রিটমেন্ট করেছে, তখন না বাবার 1 টাকাও ছিল না। ওই ট্রিটমেন্টের পিছনে এই টাকাগুলো ব্যয় করেছে, এবং দ্য রেজাল্ট ইজ জিরো, আদৌ জিরো। তো তারপর দিয়ে বাবা কী করে, তারপর দিয়ে এটা করার পর দিয়ে আমি যখন এইভাবে এক পর্যায়ে আমার বোনের সাথে আমার সাথে হয় কথা কাটাকাটি, তুমিও তো থাকো এই বাড়িতে, তুমি কি বাবার খাও না, যেমন হয় পিটাপিটি ভাই বোন থাকলে এমন হয়। কিন্তু হয় কি এক পর্যায়ে আমার বোন আমাকে মানে আমার করার পর দিয়ে আমি বাসার থেকে বাইরে যাই, রাগারাগি করে রাতে। আমি শুধু মাকে বলছি, তুমি কেন চুপ করে আছো, এখন তো তুমি কিছু বলো না মা, এখন থেকে শুধু চোখের পানি পালা তাকায় রয়েছে, থাকি চুপ কর, এবার চুপ কর, এটাই বলে মা, আর কিছু বলে না। পরে আমি রাত 3টা বাজে, রাত 2:30 বাজে সম্ভবত, বিশ্বাস করেন, যখন আমার বোন বলতেছে যে তুই তো একটা তখন আমার মন চাইছে ওটা বলে খোটা দেয় আর কি, তখন আমি গলায় দড়ি দিয়ে মরে যেতে চাই। যে বোন বলতেছে সারা জীবন আমি তোর দায়িত্ব নিব, সেই বোনে আমার চলে গেছে। আমার মা মাত্র 2 মাস হয় না মা স্ট্রোক করেছে, সেই বোনে আমার জীবন থেকে চলে গেছে, আর কে থাকবে? তারপর আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসে আমি কোথায় যাব, মাত্র 130 টাকা নিয়ে আমার পকেটে। আমি একজন থেকে নিয়ে 100 টাকা ধার নিয়ে আমি চাঁদপুরে আসি, চাঁদপুরে লঞ্চ ঘাটে উঠি, ওঠার পর চাঁদপুর থেকেই আসি। তারপর আমার খালার বাসায় উঠি, খালার একটা প্যান্ট একটা শার্ট নিয়ে উঠার পর 2018 সালে নাকি 2018 সালে? 2018 সালে অক্টোবর মাসে। আচ্ছা, এটা কয়েক মাস আগের ঘটনা। হ্যাঁ, কয়েক মাস আগের ঘটনা। তো আমি উঠে চলে আসি, চলে আসার পর হলো কি, আর আমি মনে করেছি যে আমি রাগ করে আসছি। আর আমরা তো সবসময় ভাই বোনের এরকম হয়, টুকিটাকি হয়, একবার যে না হয় তা না, টুকিটাকি হয়। বিশেষ করে আমার বোন আবার ফোন দিব ভাই আবার বাসা আসো, বা আমি বলবো যে তোর কি হয়েছে। ভাই বোন অনেক মিল, কিন্তু আজও আমার বোন 1 মিনিট ফোন দেয় না। ওই ঘটনার পর 1 মিনিটের জন্য ফোন দেয়, 1 মিনিটের জন্য ফোন দেয়। এবং আমি রাত্রে 3:30 বাড়ে গেছি,
আমার বোন ফোন, আমার ভাইকে, আমার ছোট ভাইটাকে আর বিশেষ করে আমি কাঁদে কাঁদে রাখছি যে এটা আমার স্বপ্ন, আমার ভাইয়ের আমার স্বপ্ন, আমার 2টা ভাইয়ের বউ থাকবে। ও যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমি ওর কাছে যাব, ও যদি পালায় দেয় আমি ওর কাছে যাব। এই কারণে আমি কোনো ভাই বোনের মনে কষ্ট দিতে চাই না। আমার ভাই এবার গোল্ডেন পেয়েছে, কিন্তু আমার ভাই 1 মিনিট ফোন দিয়ে বলে না যে ভাই আমি গোল্ডেন পেয়েছি, অথচ এই ভাইকে আমি সে ছোট্ট থেকে স্কুলে আমি না গেলে বলবো ভাইয়া তুমি যদি না যাও আমি যাবো না ভাইয়া। ফোন দেন, আমার ভাগ্নিরা 2 হাতের পাশে 2টা শুইতো, আমার হাত ব্যথা হয়ে যেত 2 হাতের পাশে, মামার কাছে ছাড়া আমরা শুবো না। কিন্তু আজ পর্যন্ত আমার ভাগ্নিদের কাছে, আমার ভাগ্নিরা অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আমি শুনেছি যে আমাকে বলেছে, কিন্তু আমার বোনকে 1 মিনিট আমার বোনে আমার ভাগ্নিদের কাছে ফোন দিয়ে বললে না যে মামা তুমি চলে আসো। কিন্তু আমার বোনরা বিদেশি ঘুরে, এমন একটা ঈদ গেল, সবেরাত গেল, কেউ আমার কাছে 1 মিনিট ফোন দিল না, কেউ তুই কোথায় আছিস। আপনি অক্টোবরের পরে বাড়ি যাননি? না, আর যাই না। তারপর দিয়ে আমি ঢাকা আসার পর আমি কি করবো, পেরেশানে। আমার আংটির পাশে থাকতে আমার ভালো লাগতেছে না। আমার আংটিকে বলে কি তুমি কি, আমার আংটিকে ফোন দিয়ে একদিন আমার বোন বলতেছে তুমি কি আমার ভাই নিয়ে গেছো একবারে, তাহলে নিয়ে যাও। আল্লাহ, এখন জোয়ার আছে শরীরে, একদিন বৃদ্ধ বয়সে আসতে হবে ভাই বোনের কাছে। যখন আমার বোন এই কথা বললো তখন তো আমার শরীরে আরো হিট আসলো, আমি আর যাবো না বাড়িতে। খালা তুমি আমাকে রিকোয়েস্ট করবে না, আমি আর যাবো না। তখন হলো কি, এক পর্যায়ে আমার ভাই আমাকে একদিন রাত্রে ফোন দিয়ে বলতেছে যে আজকের দিনের ভিতরে বাড়িতে না গেলে আর ঢুকতে পারবি না বাড়িতে। আদৌ আমার ভাই ফোন দেয় না। এবার আমার বাবা বাংলাদেশ আসছে, আমার বড় বোনটা বাংলাদেশ আসছে আমেরিকার থেকে। আমি দেখা করি না কারোর সাথে, দেখা করি না, শুধু বাবা যাওয়ার টাইমে আমি এয়ারপোর্ট দেখা করেছি। আমি আমার বাবা এয়ারপোর্ট দেখার যাওয়ার সময় বাবা ফেব্রুয়ারি মাসের 9 তারিখে বাবা চলে গেছে। বাবা 2 মাস থেকে গেছে। বাবা অনেক রিকোয়েস্ট করেছে দেশে আসো, আমি যাই না। বাবা যাওয়ার সময় বাবা বলতেছে বাবা যখন 5 তরকারি একসাথে করে ভাত খাই না তখন তোমার জন্য শুধু কলছাটা পাঠিয়ে যায়। বাবা আমার মনে হয় যে ভাত খাই না, আমি পাথর খাইতেছি। বাবা তুমি জানো বাবা আমি অনেক স্বাস্থ্য নিয়ে বিদেশ থেকে আসছি বাবা, আমি শুনি না, আমি জানছি যে তুমি ঢাকায় বেড়াইতেছো বাবা, আমি শুনি দেশে আসি শুনি যে বাবা তুমি রাগ করে চলে গেছো বাবা। সবাই সংসার নিয়ে ভাবে বাবা, তোমার নিয়ে কেউ ভাবে না বাবা। এখন সবার সংসার হয়ে গেছে, কেউ বউ হয়েছে, কেউ সন্তান হয়েছে, তাদেরকে নিয়ে বাবা তোমার কথা এখন আর কেউ ভাবে না বাবা। তখন আমি বলতেছি বাবা কোন দেশে গেলে তুমি ট্রিটমেন্ট পাবা। আমি কে বাবা আমার ট্রিটমেন্ট, আমি আর এটা বলি না যে আমার ট্রিটমেন্ট না, যেহেতু আমার বাবা কান্নাকাটি করবে, বলি বাবা আমার অনেক টাকা লাগবে ট্রিটমেন্ট করতে, বাবা আমি এত টাকা পাবো। বলতেছে এই ফ্লাইওভারটা দেখো না, এই ফ্লাইওভারের নিচে থাকবো বাবা, সমস্যা কি বাবা, সব সম্পদ বিক্রি করে ফ্লাইওভারের নিচে থাকবো, তারপর বলবো আমার 5টা আঙুল ঠিক আছে, আমার 5টা দেহের 5টা, আমার অঙ্গের 5টা যা পুরো নয়, আমি বলবো যে আমার অঙ্গের যে কোনো একটা জায়গায় দোষ আছে, যে আমার 5টা আঙ্গুল ঠিক আছে বাবা। কিন্তু বাবা আজ পর্যন্ত বাবা এই কথা বলে বাবা অনেক কাঁদছে। বাবা বলেছে একসাথে চলো না, বাপ সন্তান একসাথে একটু ভাত খায়। তারপর বাবা এই যে মতিঝিলে একটা হোটেলে বাবা ভাতই খাইতে পারে না, বাবার চোখের পানি। বাবা বলতেছে যাই করো তুমি তোমার ভবিষ্যৎ টেনশন করো, আর কোনো ভাই বোন নিয়ে ভাববো না বাবা, ভাই বোন তোমার কিচ্ছু নাই, ভাই বোন এখন আর তোমার নয়। আমি এখন জানি যে আমার ভাই বোন নাই, কারণ 1 মিনিট যদি আমার ভাগ্নি ফোন দিত যদি মামা তুমি চলে আসো, আমি চলে যেতাম। যে আমার ভাগ্নিরা আমার কলেজের টুকরা, আমি জানেন বাসার থেকে বাড়াইলে আমি ছেলে, ঘরে আসলে যে এরা আমার গর্বের থেকে হয়েছে, আমি এটা ফিল করি। আমি আমার ভাগ্নিদের যে কত কষ্ট করেছে, 2 ভাগ্নি 2 হাতের উপরে থাকতো, আমি বলতাম না যে আমার হাত ব্যথা হয়ে গেছে, সারা রাত আমার কাছে শুই। তারপর ঢাকাতে আসি আমার বন্ধুর সাথে, আমি এই যে ইন্টারনেটে আমি অনন্যা বণিক, ওনার সাথে আমার কথা হয়, 3rd জেন্ডার। আচ্ছা, আমি ওনার কাছে যাওয়ার পর এক মাধ্যমে ওনার কাছে যাওয়ার আগে আমার জাতীয় মানবাধিকার আমি ঢুকি, যে আমাদের নিয়ে কি কোনো হচ্ছে। ওকে, জাতীয় মানবাধিকার বলতেছে যে আমরা বাইরে দেখেছি 2-3 জন আছে, অত নয়, তোমার মতো কম জন্ম হয়, তোমার মতো এটা নিয়ে, এই জন্য তোমাদের নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। হ্যাঁ, যৌন এবং অন্ডকোষ নিয়ে কম জন্ম হয়। হ্যাঁ, তো তুমি আসছো, তখন জাতীয় মানবাধিকার আমাকে রয়্যাল বেয়ার
ঠিকানা দিই, বন্ধু সোশ্যাল হ্যাঁ। যারা এনজিও কাজ করে, হ্যাঁ। থার্ড জেন্ডার হ্যাঁ। হিজড়া জনগোষ্ঠী নিয়ে, পিছিয়ে যাওয়া পড়া জনগোষ্ঠী নিয়ে, তখন রয়্যাল ভাইয়ের কাছে আমি যাই। রয়্যাল ভাইয়ের কাছে যাওয়ার পর রয়্যাল ভাই আমার কথাগুলো শুনে রয়্যাল ভাই এক পর্যায়ে রয়্যাল ভাই আমাকে সাহস দিয়েছে যে তুমি বাঁচার মতো বাঁচো, তুমি বাঁচতে হবে, তুমি বলবা যে এটা তোমাকে আল্লাহ দিয়েছে। তখন আমি রয়্যাল ভাই আমাকে এই যে বলতেছে তুমি আসো আমাদের প্রোগ্রামগুলোতে আসো। আমি যাই, 2-1টা প্রোগ্রামে যাই, গেলে আমার একটু ভাল লাগে যে আমি প্রোগ্রামগুলো দেখতেছি। বিকজ আপনি আপনার মতো কমিউনিটির মানুষ পাচ্ছেন, তাদের আসলে সাপোর্ট আমি পাচ্ছেন। কমিউনিটির মানুষ পাচ্ছি বলতে আমি কিন্তু কখনো পারবো না। আমার মতো যারা আছে, বিশেষ করে তারা আদলুকি থাকে, তারা প্রকাশে আসে না, কিন্তু আসে যারা, তারা সেটা তো আর। আপনি এখন কোথায় থাকেন, কি করেন? এখন আমি থাকি নবীনগর। কি করেন? থাকি আমি একটা বিউটি পার্টিশনে ট্রেনিং করতেছি 3 মাস। চিন্তা করেন কি ভবিষ্যৎ নিয়ে? আমার একটু এদেশ থেকে যদি আমি একটু বাইরে চলে যেতে পারি। আমি আপনার নামে তো তারপর লক্ষ লক্ষ টাকা আছে, প্রপার্টি আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। না, আমার কিছু দরকার নাই। আমি আমার মতো, আমি আমার নিজেকে নিয়ে বাঁচবো। আমার যেহেতু আমার বাবা সব শেষ দিয়ে দিয়েছে। আমি যদি আচ্ছা, একটু আপনাকে বাইরে- এই যে আমি আজকে লাখ লাখ মানুষের সামনে তুলে ধরলাম, আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে বললেন নিজের গল্পটা, কেন বললেন? বললাম এই কারণে বললাম যে যেহেতু মানুষ জানুক, আমাদের নিয়ে মানুষ ভাবুক। আমরা যে ইন্টারসেক্স পার্সন যারা আছি, বিশেষ করে তারা ঘর থেকে বাইরেতেছে না। আমার সাথে একজনের সাথে পরিচয় আছে, তারও সেম একই কষ্ট, একই কান্না। এই সেক্স আইডেন্টিটিটাই কি সবকিছু মানুষের জীবনে? মনে হয়তো তাই, আমি জানি না। না, আমার কাছে কেন জানি মনে হয় বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমার মতো আরেকজন মানুষ না, সে একটু অন্যরকম, তাকে আমি রিসিভ করতে পারছি না। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, আমার কথা হয়েছে আমার মতো যারা আছে, আমি যেন 5 জন মানুষকে আমি একটু মানে ওদের লেখাপড়ার বা দায়িত্ব নিতে পারে। আল্লাহ পাক আমাকে সে তৌফিকটা দেখ। কারণ বিশেষ করে জানেন, ওরা এই পর্যায়ে হয়, ছেলে হিসেবে বার্গার বেশ চলে আসে, ওরা কিছু করতে পারে না। ওদের সবচেয়ে বড় সমস্যা ওরা না পারে হাত পাততে, না পারে কারোর কাছে বলতে। ওরা কোনো সমাজে আসতে চাচ্ছে না। ওরা খুবই কষ্টে আসে, বিশ্বাস করেন, ওরা খুব কষ্টে আছে। যারা আছে তারা বিশেষ করে কষ্ট আছে, ওরা বাইরে জগৎটাই চিনে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার জানা ছিল না আপনাদের সম্পর্কে, আমি সত্য কথা বলি, আমি কনফেস করছি, আমার একেবারেই জানা ছিল না। থার্ড জেন্ডার সম্পর্কে আমি জানি, থার্ড জেন্ডার অনেক ধরনের থার্ড জেন্ডারকে নিয়ে আমি ডিল করেছি, কিন্তু আজকে আপনি যে জায়গাটা থেকে আজকে এখানে এসে ফেস করলেন, এটা ফার্স্ট টাইম আমার জানা। আমি নিশ্চয়ই এটা নিয়ে পড়াশোনা করবো ইউটিউবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, যারা ওনার মতো আছেন সমাজে, যারা আপনাদের স্টোরিগুলো বলতে চান, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। আমি জানি পৃথিবীর কোথাও যদি জায়গা না হয়, অন্তত এখানে 2 থেকে আড়াই ঘন্টা, আমি আপনাকে বলছি, ঢাকা এফএম আমার এই অনুষ্ঠানে আপনার সুযোগ হবে, আপনারা বলবেন, ডেফিনেটলি বলবেন। এবং এই অনুষ্ঠানটাকে এটা একটা ভয়েস। দেখুন, আজকে যে নুরুল আমিন বা শুভ্রা যাই বলি না কেন, উনি যে এসে যে গল্পটা বলে গেল, এই গল্পটা সারাটা জীবন থাকবে। এই গল্পটা একটা সময় গিয়ে হাজার হাজার মানুষকে সচেতন করবে। এবং আমি বিশ্বাস করি এটা একটা ভয়েস হলো, এটা একটা ম্যানিফেস্টো হলো আজকের এই গল্পটা। আমি আপনাকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে যে আপনি সাহস করে এসছেন এবং আপনি এই কথাগুলো বলেছেন। আজকে প্রথম থেকেই আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম গল্পের, আমার কাছে মনে হচ্ছিল ফ্যামিলির জায়গাতে এসেও আমি শেষ পর্যন্ত একটা আত্মতৃপ্তি নিয়ে বের হয়ে যেতে পারবো। কিন্তু দিন শেষে আপনি আসলে একজন নিঃস্ব একটা মানুষ, আপনার কথা শুনে যেটা মনে হয়েছে। তবে একটা কথা ঠিক, আমি খুবই আল্লাহভীরু একজন মানুষ। ইবাদতের দিক থেকে হয়তো পরিপূর্ণরূপে তাকে সন্তুষ্ট করার জন্য যেভাবে করা উচিত সেটা পারি না, কিন্তু আমি মনে প্রাণে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এরকম, আমার বাবা একজন মাওলানা ছিলেন, তো আমি সেই জায়গাটা থেকে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ, প্রাণী জগতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন কোনো না কোনো পার্টিকুলার মেসেজ, কোনো না কোনো পার্টিকুলার দায়িত্ব দিয়ে। তো আপনি পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার কাছ থেকে আইসোলেটেড হয়ে যায়, তাহলে আমার মনে হয় একটা জায়গায় আপনার বিলিভ অবশ্যই রাখতে হবে, যেহেতু আপনি ধর্মকর্ম করেন সেই জায়গাটায়, সেটা হলো যে আপনি তাওয়াক্কালতু আলাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আপনাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত দুনিয়াতে রাখবেন, নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে আপনাকে কিছু না কিছু করার জন্য পাঠিয়েছে, এবং সেটা ভালো কোনো কাজ নিশ্চয়ই। তো ঠিক আছে, আপনার হয়তো কষ্টের জায়গাটা অনেক বড়, যে মানুষ আপনাকে ভালোবাসাটা দিল না, মানুষ আপনাকে রেসপেক্ট দিল না, মানুষ আপনাকে সম্মান করলো না, ফ্যামিলির জায়গা থেকে আপনি শেষ পর্যন্ত এই জিনিসটা পেলেন না, কিন্তু আপনি করেন, আপনি আপনার জায়গা থেকে যতটুকু আছে এতটুকু নিয়ে আপনি আপনার নিজের জন্য করেন, আপনি আপনার ওই ডিস্ট্রেস পিপলদের জন্য করেন। এবং
এইটুকুর বিনিময়ে আমাদের যেহেতু একটা পরকাল আছে, আমাদের যেহেতু একটা ভবিষ্যৎ জীবন আছে, সেখানে তো সবাই আবার একসাথে সবাই মিলিত হবে। তো আপনার এই জীবনের জন্য আল্লাহ হয়তো ওই জীবনে আপনাকে অনেক অনেক বেশি পরিমাণে দান করবেন, অনেক অনেক বেশি পরিমাণে আপনাকে হয়তো স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, এবং এটা আমাদের বিশ্বাস